এখানে এই যে এখন এতক্ষণ যে সময় দেখালাম, অস্থিরতাটা তলায়, এটা এটা আমাদের 15 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রামের পর্ব 6। একটা বিষয়, একটা নির্দিষ্ট প্রশ্ন করা হলে তার উপর একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, পরে সেই প্রেজেন্টেশন নিয়ে আমরা আলোচনা করি। এই চলতি প্রোগ্রাম 15 নম্বর প্রোগ্রামের বিষয় হচ্ছে আর্ট মুভমেন্ট। সঙ্গে আছেন সুদীপ রক্ষিত, বিশ্বজিৎ মুখার্জি, শেখ অভিক, শান্তিনাথ পাত্র, মিতালি দাস। কোনো মন্তব্য বা প্রশ্ন নিচের কমেন্ট বক্সে দেবেন, প্রয়োজন হলে ওখানেই উত্তর দেওয়া হবে। আর আরো বলে রাখি যে এই ধারাবাহিক প্রোগ্রামগুলো, যেমন এইটা আর্ট মুভমেন্ট নিয়ে, এগুলো আমরা করি। আবার বিশেষ পর্ব, কোনো শিল্পীকে আহ, আমন্ত্রণ জানিয়ে বিশেষ পর্বও করি। কিন্তু এই ধারাবাহিক প্রোগ্রামগুলো আপনারা কিন্তু প্রথম পর্ব থেকে দেখার চেষ্টা করুন, নইলে বুঝতে অসুবিধা হবে। যদি এই পর্ব দিয়ে এই প্রোগ্রামটা আপনার এই চ্যানেলের সঙ্গে নতুন পরিচয় হয় এই পর্ব দিয়ে, তাহলে এটা দেখার পর ফিরে যান এই আর্ট মুভমেন্টের প্রথম পর্বে, তারপরে ধারাবাহিকভাবে সেগুলো দেখতে দেখতে আসুন। প্রশ্ন এক মুহূর্তে দেখে নেওয়া যাক। আমি একটা বলা যায় সংশোধন করতে চাই আগের দিনের প্রোগ্রাম থেকে। আমি যখন আমাদের এডিটেড ভিডিওটা দেখছিলাম, তখন হঠাৎ আহ, আমি লক্ষ্য করলাম যে এই অব্রে বিয়ার্ডসলির কথা যখন বলছিলাম আর্ট নুভোতে, তখন আমি একটা কথা বলেছিলাম যে উনি সমকামী ছিলেন বলে শোনা যায়, কিন্তু সেরকম কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। ওর সঙ্গে তখনকার সমকামী বিতর্কিত লেখক অস্কার ওয়াইল্ডের ঘনিষ্ঠতা ছিল। কিন্তু তারপর আমি বলেছিলাম যে যাই হোক, সেটা নিয়ে তখন একটা সমকামিতায় যাচ্ছে তাই ব্যাপার ছিল। এইখানে আমি একটু ক্ল্যারিফাই করে দিতে চাই কি, যাচ্ছে তাই বলতে কিন্তু এটা শুনতে লাগছে যেন আমি সমকামিতাকে যাচ্ছে তাই বলছি, তা কিন্তু নয়। আমি যেটা বলতে চাইছিলাম তখন, ওইটা আমাদের প্রসঙ্গ নয় বলে আর বেশি সময় দিইনি, কিন্তু পরে দেখলাম ওটা ভুল বুঝতে পারেন কেউ, যে আমাদের মানে তখন ব্রিটেনে সমাজের যে নিপীড়ন ছিল সমকামিতার ওপর, যে নিষেধাজ্ঞা ছিল, এবং তখন বলে নয়, 1960-এর দশক পর্যন্ত ব্রিটেনে সমকামিতা নিষিদ্ধ ছিল, এবং সমকামী মানুষ অত্যন্ত প্রান্তিকতা এবং নানান রকম নিষেধাজ্ঞা এবং নিপীড়নের শিকার হয়েছেন। সেইটাকে আমি যাচ্ছে তাই বলি, সমকামিতাকে না। এটা এ ব্যাপারে বলে রাখি, ডেভিড হকনি, প্রখ্যাত শিল্পী ডেভিড হকনি, এখন অনেক বয়স, তিনি 60-এর দশকে আমেরিকায় চলে আসেন, এবং তার একটা কারণ ছিল এইটা। তখনও পর্যন্ত 60-এ কি বোধহয় 50-এর দশকের শেষে বা 60-এর দশকের শুরুতে উনি আমেরিকায় চলে আসেন। যে ভীষণভাবে প্রান্তিকতা ছিল সমকামী মানুষদের। তারপরে ওটাকে আইন টাইন বদলে এবং সমাজ টমাজ বদলেছে, এখন অনেক, তাও তো অনেক রকম নিষেধাজ্ঞা। যাই হোক, আমি এইটা বলতে চাই যে যাচ্ছে তাই বলতে আমি সমাজকে বলেছি, সমকামিতাকে না। তা এইটা হলো আর্ট মুভমেন্টের আমার ডেফিনিশন। আর এইখানে আমরা আজকে একটা নিয়েই কাটাবো, পোস্ট ইমপ্রেশনিজম। পোস্ট ইমপ্রেশনিজমে আমি একটা স্টার দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এটাও রোম্যান্টিসিজমের মতো একটা মুভমেন্ট। মানে কি, এটা আমব্রেলা টার্ম। রোম্যান্টিসিজমেরও যেরকম একটা সংঘবদ্ধ মুভমেন্ট ছিল না, পোস্ট ইমপ্রেশনিজম সংঘবদ্ধ মুভমেন্ট তো ছিলই না, উপরন্তু রোম্যান্টিসিজম একটা আমব্রেলা টার্ম হিসেবে আমি বলিনি যে আমব্রেলা টার্ম একটা ছাতার মতো অনেক কিছুকে বোঝায়, সেরকম নয়। রোম্যান্টিসিজমের কতগুলো ডেফিনেটিভ ফিলোসফিক্যাল এবং মানে চিন্তা ভাবনার দিকে কতগুলো সংহতি ছিল। পোস্ট ইমপ্রেশনিজম তাও না। পোস্ট ইমপ্রেশনিজম একেবারেই ছাতার মতো একটা টার্ম। এখানে কোনো সংহতি আছে, কিছুটা আছে, কিন্তু সংহতির মধ্যেও আবার
বিভাজন আছে। সেই জন্য পোস্ট ইমপ্রেশনিজমকে আমি স্টার দিয়েছি, কোনো রকম ইস্তাহার বা ছোট হাতের এমও দিইনি। রোম্যান্টিসিজমে ছোট হাতের এম দিয়েছিলাম, তার কারণ রোম্যান্টিসিজমের লেখাপত্র প্রচুর হয়েছে, কিন্তু ওরকমভাবে ইস্তাহার না। পোস্ট ইমপ্রেশনিজমে আমি তাও দিইনি। আম, এটা একেবারেই আলগা একটা ছাতার মতো টার্ম। এই 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 টার্মটা, নামটাকে চালু করে ব্রিটিশ ক্রিটিক রজার ফ্রাই 1910 সালে। সুতরাং পোস্ট ইমপ্রেশনিজম কোনো, ইমপ্রেশনিজমের সময় ইমপ্রেশনিস্টরা নিজেদের ইমপ্রেশনিস্ট বলে চিহ্নিত করেছে, ওই নিন্দিত যে ক্রিটিক নিন্দা করে বলেছে, তারপর থেকে করে নিয়ে নিয়েছে টার্মটা। এটা কিন্তু তা না। এটা পোস্ট ইমপ্রেশনিজম কথাটা 1800, আমি সময় দিয়েছি 1880-র দশক থেকে বিংশ শতাব্দী মানে 20 শতকের প্রথমে, তারপরে এটা অন্যান্য মুভমেন্টের মধ্যে ঢুকে যায়, ধরা যাক 5-10 বছর পর্যন্ত। কিন্তু এটা বেসিক্যালি যেটা একেবারে কমন ফ্যাক্টর এখানে, যে এখানে সবাই ইমপ্রেশনিজমের প্রতি কোনো না কোনো রিয়াকশন দেখাচ্ছে, কেউ শত্রু না। এরা পোস্ট ইমপ্রেশনিস্ট আর্টিস্টদের, মানে অন্তত ফ্রান্সের, এটা খুব ইন্টারন্যাশনাল একটা জায়গা নিয়ে নিয়েছিল, কিন্তু ফ্রান্সে পোস্ট ইমপ্রেশনিজমের যারা পথিকৃৎ বলা হয়, তাদের তারা সবাই ইমপ্রেশনিস্টদের সঙ্গে এক্সিবিশন করেছেন। তারপরে ইমপ্রেশনিজমের প্রতি একটা প্রতিক্রিয়া, সবসময় যে খুব সমালোচনা ছিল কিছু, কিন্তু শ্রদ্ধা ছিল। তো এটা একটা আমব্রেলা টার্ম, এটা কিন্তু জেনে এগোতে হবে। প্রচুর আর্টিস্টকে এর মধ্যে ইনক্লুড করা যায়, সেই জন্য আমি কিছু আর্টিস্টকে করেছি ইনক্লুড। এবং এটাও বলে রাখছি, আমি বলে দেব সেই আর্টিস্টের মানে কাজ দেখানোর সময়, যে আমি একে নিয়ে খুব বেশি সময় দেব না এখানে, কারণ আমি অন্য প্রোগ্রাম বলে দেবো যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি তাকে নিয়ে। যাদের নিয়ে আগে আলোচনা করিনি তাদের কাজই আমি বেশি দেখাবো। ফিন দ্য সিয়াকলে কালচার, সেটা একটা, এটা ফ্রেঞ্চ কথা। ফরাসিরাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর যে যে ইম্প্যাক্ট, সেটা সবচেয়ে বেশি ছিল ইংল্যান্ডে আর ফ্রান্সে, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে বৈপ্লবিক পরিবর্তন, সেগুলো সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি হয়েছে ইংল্যান্ড আর ফ্রান্সে। সেই জন্য ফিন দ্য সিয়াকলে একটা ফ্রেঞ্চ কালচার, ফ্রান্স থেকেই কথাটা জন্মেছে, কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম আগের দিন। লা বেল এপক, এটাকে বিউটিফুল, এটা একটা খুব আজকে দাঁড়িয়ে খুব ডিস্টার্বিং পিরিয়ড বোঝা যায়, কারণ এটা প্রথম বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, ভীষণভাবে নিচে মেয়েদের উইমেন্স রাইটস নিয়ে আন্দোলন চলছে, ভীষণ রকম ডিসস্যাটিসফ্যাকশন এবং ডিসকন্টেন্ট রয়েছে সমাজে, কিন্তু ওপরে আর দারুণ চকচকে ব্যাপার, সেই জন্য লা বেল এপক বলা হয়। রিয়াকশন টু এলিয়েনেশন অফ ওয়ার্কার্স ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা আমি আগের বারও বলেছিলাম। মাল দু সিয়াকলে, এই একটা কথা, এটা ফরাসি দিকে এইটাই বোঝা যায় যে লা বেল এপকের নিচে এটা রয়েছে। মাল দু সিয়াকলে হচ্ছে ফিন দ্য সিয়াকলে, যেমন শতাব্দীর শেষ অংশটার কালচার, মাল দু সিয়াকলে যে শতাব্দীর শেষ অংশে গিয়ে যে অবসাদ, এলিয়েনেশন, বিচ্ছিন্ন, মানে মানুষের এই যে ইন্ডিভিজুয়ালিজম, এই ইন্ডিভিজুয়ালিজমের একটা নতুন ধরন এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর মানুষ প্রত্যক্ষ করছে, যে সাইকোলজি একটা বড় ব্যাপার হয়ে উঠছে। ফ্রয়েড রিসার্চ শুরু করছে। এর আগে পর্যন্ত সমাজে পরিষ্কার এটা ভাবতো লোকে, এটা আমি অন্য প্রোগ্রামে অন্য বিষয়ে বলেছি, ওয়ান বডি ওয়ান মাইন্ড, তোমার একটা শরীর, তা একটাই মন, তুমি এই 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 করবে সমাজের বেঁধে দেওয়া গতে ছকে, হয়ে গেল। কিন্তু এই সময় মানুষের যে মনের বিভিন্ন স্তর, তার মনস্তত্ত্ব যেটা শুরু হচ্ছে এখন, সেই জন্য একটা মানুষের যে একই দিকে সে সোসাইটির বেঁধে দেওয়া ছকে এগোচ্ছে, অন্যদিকে সে অবসাদে ভুগছে, এই যে ওয়ার্কার, এই যে মেশিন ইন্ডাস্ট্রিতে ওয়ার্কারের, শ্রমিকের যে এলিয়েনেশন, এই ধরনের ব্যাপারগুলো ভীষণ সামনে আসতে থাকে এই সময়। এটাকে বলে ফ্রান্সে মাল দু সিয়াকল, যে এই বিরাট বৈভব, তার মধ্যে এই ধরনের মানে মনের যে
অবসাদ এবং একাকিত্ব, সবার মধ্যে থেকেও একাকিত্ব। আজকে আমাদের কাছে এগুলো খুব কমন কথা, কিন্তু এইটা কিন্তু তখন প্রথম বুঝতে শুরু করছে মানুষ, আজ থেকে প্রায় 150 বছর আগে। আম, দ- আমি পোস্ট ইমপ্রেশনিস্টদের আবারও বলছি, এটা কিন্তু মুভমেন্ট ওই অর্থে নয় যার জন্য স্টার্টটা দিয়েছি। পোস্ট ইমপ্রেশনিস্টদের আমি খুব আলগাভাবে দুভাগে বিভক্ত করব। একটা হচ্ছে আউটওয়ার্ড লুকিং বা বহির্মুখী, এটাকে আমি বলছি অবজেক্টিভিস্ট। এটা অবজেক্টিভ সাবজেক্ট এগুলো কিন্তু খুব আলগাভাবেই করা, কারণ আমি বলবো কাজ দেখার সময় অবজেক্টিভিস্ট মানে তার মধ্যে সাবজেক্টিভ কিছু অবশ্যই সাবজেক্ট, কিন্তু একটা প্রধান মানে এফার্ট ছিল এই আর্টিস্টদের, যাদের আমি বলছি সুরা, সেজান, সিনিয়াক, এদের হচ্ছে বাইরে তাকাবো, হচ্ছে আউটওয়ার্ড লুকিং বা বহির্মুখী, এদের আমি অবজেক্টিভিস্ট বলছি। আর একটা ইনওয়ার্ড লুকিং বা সাবজেক্টিভিস্ট, গগিন, মুরো, পুভি de Chavannes, অঁহি রুসো, এডভার্ড মুঙ্ক, এরা এরা বাইরে, ইমপ্রেশনিজমের যে বাইরে তাকানো, বাইরে আমার বিষয়, সমাজে, নিসর্গ দৃশ্যে, হোয়াট এভার, এটাকে কমপ্লিটলি রিজেক্ট করে, যে পুরোটাই মনের ভেতর, একেবারে অন্তর্মুখী, বহির্মুখী অন্তর্মুখী। আর কিছু আর্টিস্ট, আমি বলবো এটা আমার বিভাজন, এটা কোনো বইতে নয়, আমার দেখে শুনে যা মনে হচ্ছে, অন্তত যাদের আমি এখানে দেখাচ্ছি, ইন বিটুইন অথবা দুটোই, টুলুজ লৌট্রেক, ভ্যান গঘ, এরা বাইরে তাকিয়েছে কিন্তু বাইরেকে প্রেজেন্ট করেছে ভেতরের নিজের মনস্তত্ত্বের জায়গা থেকে। আর এই বি আর সি, এই অন্তর্মুখী আর যে দুটোই, এই ধরনের আর্টিস্টরা ছিল অত্যন্ত রোম্যান্টিক। রোম্যান্টিক যাদের আমরা বলেছি আগে, প্রথম দিকের পর্বে, তাদের থেকেও বেশি রোমান্টিক, স্টনশলি রোম্যান্টিক। এরা রিয়েলিস্টদের যা আমরা দেখেছি পূর্বে এবং তাদেরটাও রিজেক্ট করেছে। আবার এস্থেটিসিস্ট, আগের দিন যে দেখলাম, এস্থেটিস মানে আর্ট ফর আর্ট সেক, আর কোনো বিষয়ের দরকার নেই, শুধুই ফর্মাল, সেটাকেও রিজেক্ট করেছে। এদের ফর্মাল এক্সপেরিয়েন্স আছে প্রচুর, কিন্তু আর বিষয়ের জায়গা সবসময় ছিল মোর ইনটুইটিভ। রোম্যান্টিক মানে প্রথাগত রোম্যান্টিক দিক থেকে অনেক বেশি ইনটুইটিভ। আর এদের কাছে ছিল আলটিমেট, এরা সবাই কনসাল্ট করেন, এটা তো ওর মুভমেন্ট না, কিন্তু কথাটা বললে এরকমই বেরোয়, সবারই মোটামুটি বিভিন্নভাবে একই বক্তব্য ছিল, আলটিমেট রিয়ালিটি, পিওর এসেন্স, এই সব ব্যাপারগুলো আর কি। সেলফ অ্যাজ অ্যান, এই যে সেলফ, আমি কে, এটা আমি সমাজে বাইরে তাকিয়ে দেখব না, আমি নিজের এই বি আর সি, অন্তর্মুখী, এবং যাদের মধ্যে দুটোই ছিল, ভ্যান গো, টুলুজ লৌট্রেটের, যে সেলফ হচ্ছে আত্মোপলব্ধি, হচ্ছে আত্মান্বেষণের ব্যাপার, ইন্টিরিয়ার এক্সপিরিয়েন্স, সবচেয়ে ভেতরে তাকাতে হবে। আর এটা সবচেয়ে মানে প্রথমটার থেকে, বহির্মুখীর থেকে অন্তর্মুখীটাই কিন্তু ইন্টারন্যাশনাল, এই ইন্টারন্যাশনাল ছড়িয়েছিল, মানে প্রভাবটা ছিল আন্তর্জাতিক এদেরই। আন্তর্জাতিক বলতে আমি বলবো তখন ওই সময় দাঁড়িয়ে বা ওর কয়েক বছর বাদে ইউরোপে, এবং তারপরে আমরা খুব ভালো করে জানি সারা পৃথিবীতে এই বি আর সি এর প্রভাব। ইমিডিয়েসি, এই যে ইমপ্রেশনিজমে একটা ব্যাপার ছিল, ইমপ্রেশনিজম চলমানতা, অপসৃয়মানতা, এই যে মডার্নিটির যে ইমিডিয়েসি, একটা চলে যাচ্ছে চোখের সামনে, এই ইমিডিয়েসি অফ ভিশন টাকে রিজেক্ট করেছে দুই দলই। তাতে প্রথম যে যারা বহির্মুখী, তারা নিয়েছে সাস্টেন্ড স্ট্রাকচারাল ভিশন, ভিশন তাকাবো বাইরে কিন্তু একটা স্ট্রাকচার দেবো সেটাকে, অবসেশন ছিল স্ট্রাকচার দেওয়া নিয়ে। আর বিআরসি নিয়েছে ইন্ট্রোস্পেকশন, ভেতরে তাকাবো, বাইরে তাকিয়ে দেখবো, দিয়ে অপসৃয়মানতাকে আমি ক্যানভাসে রাখবো, এটা সবাই রিজেক্ট করে। এইটাই পোস্ট ইমপ্রেশনিজম কথাটার আড়ালে এটাই হচ্ছে ব্যাপার। আর এরা কোথায় দেখাতো, এরা সালো des indépendants, মানে ইন্ডিপেন্ডেন্ট সালো, এটা ওই যে আগের বার বলেছিলাম সালো দে রেফিউজে বলে একটা 1863-তে বোধ হয়, হ্যাঁ, গভর্নমেন্ট থেকে দেখলে সব সালো থেকে রিজেক্ট হয়, এগুলো তো মহা মুশকিল, তখনও তো গ্যালারি সিস্টেম ওইভাবে গড়ে ওঠেনি। সেই জন্য একটা সালো দে রেফিউজে একবার তৈরি করলো, যে রিফিউজ, সালোর রিজেক্টেড কাজ নিয়ে
একটা আলাদা প্যাভিলিয়নে এটা দেখানো হবে। এরপরে যখন দেখা গেল যে এই ধরনের এমন এমন কাজ হচ্ছে, এমন দলে দলে আর্টিস্ট কাজ করছে, আভাঙ্গার্দ যাদের আজকে আমরা বলি, যাদের সালোতে নিতেই চাই। সালো তো তখন একটা অবক্ষয়ী, ওই জঁলিও জেরোম রয়েছে ডিরেক্টর, একদম সেই একটা পুরোনো আমলের চিন্তাধারা। তখন 1884 সালে পার্মানেন্টলি একটা সালন, আরেকটা প্যারালাল এক্সিবিশন শুরু হলো, তার নাম সালন des indépendants, মানে বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট সালন। সেইখানে এদের ছবি বেশিরভাগ সময় এক্সিবিটেড হতো। আচ্ছা, মূল প্লেয়ারদের দেখিয়ে নিই। পিয়ের পুভি দ্য শভান, একে বলা হয়, আমরা সাধারণত বারবার নাম করতে গেলে পদবি ধরে করি, কিন্তু একে ফর সাম রিজন আমি জানি না কেন পুভি বলা হয়। স্কলাররা যখন লেখে পুভি বলে ডাকে। পিয়ের পুভি দ্য শভান, আমি সিনিয়রিটি অনুযায়ী দেখাচ্ছি। ইনি ছিলেন একটা, মানে এই ইমপ্রেশনিজমের প্রতি রিয়াকশন, এই যে রোম্যান্টিক, এই যে বললাম, এগুলোর মানে লিডার ছিলেন আর কি। যদিও সবাই সমানভাবে এর দ্বারা ইনফ্লুয়েন্স ছিল না, আমি সেটা বলবো। গুস্তাভ মোহ ছিলেন, এদের দেখো, এরা সবাই কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শেষের দিক থেকে তার পরেও জন্মেছে, একদম 1800, এই এই যাদের দেখাবো তার মধ্যে লাস্ট জন্ম 1860-এর দশকে। গুস্তাভ মোহ ছিলেন খুব ইনফ্লুয়েন্সিয়াল শিক্ষক। উনি একল দে বোজারের প্রফেসর ছিলেন অ্যাকচুয়ালি, কিন্তু উনি যে কাজ করতেন সেটা একলের সম্পূর্ণ বাইরে যায়। পল সেজান, ডেফিনেটলি সেজানকে দেখাবো, কিন্তু আমি সেজান নিয়ে আমি বলে দেবো, আমি সেজান নিয়ে বেশি আলোচনা করব না, কোথায় আলোচনা করেছি সেটাও বলে দেবো। অদিলং হেদং ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল পোস্ট ইমপ্রেশনিস্ট, পরে ইনফ্লুয়েন্সিয়াল সুরিয়ালিস্টরা ভীষণ আকৃষ্ট হয়েছিলেন ওর দিকে। উনি জেরোমের ছাত্র ছিলেন, একলে পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলেন, জেরোমের সঙ্গে একদম বনতো না, ভীষণ লাগতো যে ছেড়ে দিয়েছিলেন। রদা, এই যে স্কাল্পচারের ক্ষেত্রে আমি রদা নিয়েও আলোচনা করব না, কারণ আমি তো পুরো স্কাল্পচারের তো দ্বিতীয় পর্বে স্কাল্পচারের প্রোগ্রামটায় পুরোটাই রদা নিয়ে রয়েছে। রদা, রদার যে স্কাল্পচার, ওটাকে আমরা পোস্ট ইমপ্রেশনিস্ট বলতে, আমি ইমপ্রেশনিস্টও বলেছি, সেটা আলোর পিছলে যাওয়া, কিন্তু গোটাটা রদার লাস্টের দিকের কাজ যদি আমি দেখি তাহলে পোস্ট ইমপ্রেশনিস্টও বলা যায়। ওইভাবে তো এগুলো তো, এই যে ইমপ্রেশনিজম পোস্ট ইমপ্রেশনিজম, এগুলো তো মূলত পেন্টিং এর ব্যাপার। সেই জন্য রদার মানে স্কাল্পচারের ক্ষেত্রে ঠিক ওইভাবে খাটে না, কিন্তু আমরা পোস্ট ইমপ্রেশনিস্ট বলতেই পারি। বা এই এই যে অহে হুসো, এর কথাও আমি আলাদা আলোচনা করেছি। উনি ছিলেন যেটাকে বলে ওই স্বশিক্ষিত শিল্পী। পল গগা রয়েছেন। পল গগাকে বলে রাখি, উনি ফ্রেঞ্চম্যান হলেও ওর মায়ের দিকে ছিল পেরুর, মানে পেরুর একটা অরিজিন ছিল আর কি ফ্যামিলিতে, ওই মামা বাড়ির দিক। সেখানে উনি ছোটবেলায় বেশ কিছুটা সময় পেরুতে কাটিয়েছিলেন। এই হলো আমাদের ভ্যান গগ দা। এটা মাথায় রাখা দরকার, ভ্যান গগ কিন্তু, এটা আমরা মাথায় রাখি না, যে ভ্যান গগ কিন্তু ডাচ। আমরা মোটামুটি, যেহেতু ভ্যান গগের লাস্ট 4 বছর কেটেছে ফ্রান্সে, 1886 সালে উনি ফ্রান্সে আসেন এবং 1890 মারা যান। এবং যেহেতু ওই সময়টাই ম্যাক্সিমাম প্রোডাকশন, আর্ট প্রোডাকশন, এবং পুরোটাই মানে ফ্রেঞ্চ ল্যান্ডস্কেপ, ফ্রেঞ্চ পোর্ট্রেট, সবটাই ফ্রান্সে, যেন আমরা যেন কথা বলতে বলতে ভুলে যাই যে উনি কিন্তু উনি ডাচ, রীতিমতো ডাচ, এবং ওর কাজে ডাচ অনেক ইনফ্লুয়েন্স আছে। ইভেন ল্যান্ডস্কেপে ফ্রান্সের থেকে নেদারল্যান্ডসের ইনফ্লুয়েন্স অনেক বেশি। একটা মজার ব্যাপার হঠাৎ সেদিন মানে দেখলাম আবার, প্রদোষ পাল 2-3 বছর আগে একটা জিনিস পোস্ট করেছিল ভ্যান গগ নিয়ে, তাতে অনেকে কমেন্ট করেছিল, আমিও করেছিলাম। সেইটা ওই যে মেমারিতে থাকে, ফেসবুকে ফিরিয়ে দেয়, প্রদোষ আবার ওটা রিপোস্ট করেছে। তাতে এক পাবলিক, আমি অনেক সময় লিখেছে যা লেখার, তাতে এক পাবলিক দেখি মন্তব্য করেছে, ভ্যাসন ভ্যাসন। আমি বললাম ভ্যাসনটাকে, তারপরে বুঝলাম ভিনসেন্টকে ফরাসিতে ভ্যাসাই বলার কথা, ভাষা। কিন্তু আমার যেটা বেদম হাসি পেল এটা ভেবে, যে উনি তো ফরাসি নন, উনি তো ডাচ।
ডাচে ভিনসেন্টকে ওইরকম ভিনসেন্ট এই টাইপেরই উচ্চারণ করা হয়। তাহলে আমি কথা বলছি যখন বা লিখছি বাংলায়, সেখানে আমি ভ্যাঁসন কেন লিখবো? আহ, ফরাসিতে কারোর সঙ্গে কনভারসেশন করতে গেলে আমি ভ্যাঁসই বলবো। আহ, আমাকে যাই হোক হাসি পেলে মনে হলো এটা জাস্ট একটা আহ, অপ্রয়োজনীয় কেতাবাজি। যাই হোক, উনি ডাচ, এটা মাথায় রাখতে হবে। মেদার্দো রসো ইটালিয়ান স্কাল্পচার, আমি একেও দেখিয়েছিলাম স্কাল্পচারের প্রোগ্রামে। ভীষণভাবে রদার ভক্ত ছিলেন এবং উনিও স্কাল্পচারের র্যাডিক্যাল জায়গা নিয়েছেন। জর্জ সুরার আহ, আমি জর্জ সুরার আহ, কথা বলতে গেলে ক্লাসে বলি যে ঠাট্টা করে যে ঠিক আমার 100 বছর আগে জন্ম, 1859-এ জন্ম, আমার 1959। তা বলেই আমি বলি যে ওইটুকুই, আর তার বেশি কি জর্জ সুরার সঙ্গে মিল নেই। জর্জ সুরা মাত্র 31 বছর বয়সে মারা গেছেন, 32 প্রায় না খেয়েই, মানে ওই ম্যালনিউট্রিশন এবং টিবিতে মারা গেছে। তখন টিবি হলেই গন। জেমস এনসার, ইনি ছিলেন, আমি যেখানে বলছি না কিছু তারা ফ্রেঞ্চ, জেমস এনসার ছিলেন বেলজিয়ান। এর কাজ দেখব, ইনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। ওয়েডভার্ড মুঙ্ক ছিলেন নরওয়েজিয়ান। ওরা এরা হচ্ছে ফ্রান্সের এই চিন্তা ভাবনা থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, খুব ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছিল। ওই বি বি গ্রুপ, বি বা সি, বা মানে বি বা সি, হ্যাঁ মূলত বি। পল সিনিয়াক, ইনি সুরার সঙ্গে কাজ করতেন, ইনি ছিলেন এ তে ফেলবো একে, ফ্রেঞ্চ। তুলুজ লোত্রেক, অহি দ তুলুজ লোত্রেকের কাজ আমার মনে হয় না আমি কখনো এখানে কোনো প্রোগ্রামে দেখিয়েছি। তুলুজ লোত্রেক কে আমি অবশ্যই সিতে ফেলবো। হ্যাঁ, সিতে ফেলবো, কারণ ওই এ আর বি দুটোই ছিল ওর মধ্যে, কিন্তু বি এর প্রভাবটা খুব অন্তর্মুখী, তাটা একটা অদ্ভুত জায়গায় চলে গেছিল। তুলুজ লোত্রেক একটা সম্রাট, মানে ফিউডাল, কি বলে ওকে, সামন্ততান্ত্রিক পরিবারের। এরা ব্যাপারটা হচ্ছে, এরা হচ্ছে তুলুজ একটা জায়গা সাদার্ন ফ্রান্সে। অহিদ তুলুজ লোত্রেক, ওটা তুলুজ লোত্রেক হচ্ছে হাইফেন দিয়ে, ওটা ওদের পারিবারিক উপাধি। সুতরাং ওরা হচ্ছে, লোত্রেকটা হচ্ছে ওদের, যেমন ডিউক ডিউক ফিউক হয় এরকম লোত্রেক, এরা হচ্ছে তুলুজের লোত্রেক। তা উনি বিশাল অভিজাত পরিবারের ছেলে। ওদের পরিবারে ইনব্রিডিং ছিল, ফার্স্ট কাজেনের সঙ্গে বিয়ে হতে, ওর বাবা মা ছিলেন ফার্স্ট কাজেন। সেই জন্যেই কিনা কোনো রিসার্চ আছে কিনা আমি জানি না সে ব্যাপারে, তবে উনি ছিলেন, ওর টিনেজ টিনেজ বছর বয়সের পর আর শরীর বাড়েনি, ওর একটা হাড়ের সমস্যা ছিল, হাড় বাড়েনি। সেই জন্য উনি এরকম এই হাইটের ছিলেন। মানে বামন না, কিন্তু জন্মসূত্রে উনি ওরকম ছিলেন না, কিন্তু মানে ওর এক অসুখ ভীষণ ভুগেছিলেন ছোটবেলায়, প্রচন্ড যন্ত্রণা, অপারেশন হয়েছে করে, অসম্ভব যন্ত্রণায় কাটিয়েছেন এবং খুব স্যাড লাইফ ওর। উনি মারা গেছেন, দেখো না, মারা গেছেন 64, 70, 26, 7, 36, 37 বছর বয়সে। ওর জীবন নিয়ে একটা বই আছে, সে বইটা পারলে পড়ে দেখো। মুলা হুস হচ্ছে রেড উইন্ডমিল, একটা, আমি দেখাবো সেটা ছবি, একটা ক্যাফে, প্যারিসের একটা ক্যাফে 1889-এ তৈরি হয়, সেখানেই উনি বেসিক্যালি থাকতেন, রোজ যেতেন। এবং ওর লেখা, ডমিনিক ল্যাপিয়ারের লেখা অসাধারণ বই। ওর মানে ওর জীবনী নিয়ে উপন্যাস বলে, খুব খারাপ, মানে কোনো ফ্যাকচুয়ালি কিছু লাইসেন্স নেওয়া হয়েছে, কিন্তু মূল ফ্যাক্টগুলো ঠিকই আছে। সেরকম অসাধারণ বই, পড়ে দেখো। আমি মুলা রুশের কথায় পরে আসছি। তা উনি এই ধরনের চেহারা ছিল ওর। 37 জাস্ট নিজেকে অ্যাবিউজ করে, আর তারপরে ওই শরীরে তো মারা গেলেন। আর একজন মহিলার নাম আমি পাই এখানে, সুজান ভালাদঁ। উনি ছিলেন তুলুজ লোত্রেকের খুব বন্ধু, প্রায় একই বয়সী। এই, আচ্ছা, তো এবার যদি সুরার এই কাজটা আমি আগে দেখিয়েছি, বাঁদিকের কাজটা, এই জন্য আমি খুব বেশি সময় দেবো না এতে। উনি ডান দিকেরটা দেখো, বুদেয়ার ইমপ্রেশনিস্ট কাজ, সেই যে অপশ্রিয়মানতার চল, মানে মনে হচ্ছে এক্ষুনি রং টং সব কিছু, মনে হচ্ছে এক্ষুনি একটা অন্য বদলে যাবে কিছু, সেইটাকে উনি অপোজ করছেন। উনি কিন্তু, সুরা কিন্তু খুব অল্প বয়সে
হলেও উনি ইমপ্রেশনিস্টদের সঙ্গে এক্সিবিশন করেছেন, তারপরে অপোজ করছেন। উনি চলে যাচ্ছেন বিশাল ছবি, আমি এটা দেখেই আর্ট ইনস্টিটিউট শিকাগোতে আছে, সামনে দাঁড়িয়ে হাঁ হয়ে যাবে। উনি ওই এটা এই সুরার এই স্টাইলটাকে আমি আইডিয়া বেসড বলছি পোস্ট ইমপ্রেশনিস্টকে, কারণ স্টাইলটা এত ডাইভার্জেন্ট, সমস্ত আইডিয়া বেসড বলছি। স্টাইলটা একেবারেই আলাদা এক একজনের। পয়েন্টিলিজম বলা হয়, ডিভিশনিজম বলা হয়, নিও ইমপ্রেশনিজম বলা হয়। সুরা এবং পল সিনিয়াকের কাজকে, আরো দু একজন ছিলেন এই ধরনের কাজ করতেন। পয়েন্টিলিজম আর ডিভিশনিজমের তফাৎটা হচ্ছে, পয়েন্ট দিয়ে ডট দিয়ে করলেই পয়েন্টিলিজম বলা যায়, কিন্তু ডিভিশনিজম একটু আলাদা। আমি আসছি বলছি কিভাবে আলাদা। আর নিও ইমপ্রেশনিজম তো বলাই যায়। সুরা র কালারের ডট দিতেন, হলুদ আর নীল দিয়ে গ্রিন পাশাপাশি ডট দিয়ে আমাদের চোখ ওটাকে গ্রিন করে নেবে। কিন্তু আমি এখানে একটা কথা বলি, রিয়েলিজম ন্যাচারালিজমের প্রোগ্রামে আমি সুরাকে নিয়ে একটু বলেছিলাম, এখানে আমি একটা ভুল বলেছিলাম, ভুল না, অসম্পূর্ণ বলেছিলাম। আমি দেখতে গেলে প্রোগ্রামটা দেখতে আজ বা ভিডিওটা দেখতে গিয়ে আমার খেয়াল হলো, উনি উনি র কালার যে শুধুমাত্র দিতেন না, কমপ্লিমেন্টারি কালারও দিতেন। হয়তো রই দিতেন, মানে কালার ব্লু ইয়েলো মিশিয়ে গ্রিন করতেন না, কিন্তু গ্রিন দিতেন, মানে ক্যানভাসে দিতেন। উনি করতেন কি, একটা রেড দিলেন, তার রেডের কমপ্লিমেন্টারি গ্রিন, ব্লু এর কমপ্লিমেন্টারি অরেঞ্জ, আর ইয়েলোর রেড ব্লু ইয়েলো দু তিনটে প্রাইমারি কালার, আর ইয়েলোর কমপ্লিমেন্টারি হচ্ছে ভায়োলেট। তো উনি যেখানে ইয়েলো দিলেন সেখানে ভায়োলেট। এখন সেই ভায়োলেটটা মিশিয়ে তৈরি করছেন, নাকি ভায়োলেটটা টিউবে আসছে, তখন টিউব হয়ে গেছে। ইমপ্রেশনিস্টদের ক্ষেত্রে আমি এটা বলা হয়নি, কিন্তু আমি টেকনোলজির প্রোগ্রামে বলেছিলাম টিউব হয়ে গেছে, কিন্তু সেই জন্যই এগুলো সম্ভব করা। উনি প্যালেটে মেশাতেন না ওই রংটা গ্রিন বা অরেঞ্জ উনি টিউব থেকে নিতেন, আমি ঠিক জানি না, আমি সুরার ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু কমপ্লিমেন্টারি কালার দিতেন। সুতরাং যে আমি বলেছি আগের বার মেশাতেন না, সেটা পুরো ভুল কিনা আমি জানি না, তবে এটা বলে রাখা ভালো। তো যাই হোক, উনি যেটা করছে অপসৃয়মানতার, যেরকম অপসৃয়মানতা এখানে তেমনি স্ট্যাটিক। উনি সেটাই চাইছিলেন, যে রোদ পড়েছে, গাছ জমি যেন মনে হচ্ছে সলিড, এবং তাতে যে যদি অপসৃয়মানতার যে সবাই চলে চলে বেরিয়ে যাবে ফ্রেম থেকে, এটা যদি না হয় কোনো অসুবিধা নেই। উনি বলেন যে আমি আমার আমার চোখ কি, মানে ওই যে বহির্মুখী, এ গ্রুপে বহির্মুখী, এখানে কি সাবজেক্টিভিটি নেই? ডেফিনেটলি আছে, কিন্তু তবু উনি মূল জায়গাটা রাখছেন বাইরের দিকে তাকাবো, সেই জন্য আমি ওকে এ গ্রুপে ফেলেছি। একটা স্ট্যাটিক কিন্তু অদ্ভুত একটা সলিডিটি আছে। এটা তো বিশাল কাজ। এই যে 10 ফুট চওড়া আর 6 ফুট 7 ফুট লম্বা, মানে টল, এটা একটা পুরো দেয়ালে এটা রাখা থাকে, সামনে একটা বসার জায়গা আছে করে, এবং উনি মানে আহ, আহ, মানে একেবারে মানে স্টার্ভিং টু ডেথ বলে, তাই উনি মার সঙ্গে থাকতেন। বিয়ে থা করার কোনো প্রশ্নই ওঠে না, মারা গেলেন টিভিতে মারা গেলেন। তো আমি এটাকে ডিভিশনিজম বলবো, যেহেতু কালারের মধ্যে ডিভিশন আছে, পয়েন্টালিজম বলবো না, কারণ যে কোনো ডট দিয়ে করলে পয়েন্টালিজম আছে। সুতরাং ডিভিশনিজম ইজ আ কাইন্ড অফ পয়েন্টালিজম, কারণ ডিভিশনিজম পয়েন্ট দিয়েই করছো, কিন্তু একটা আলাদা মেথড আছে তার। আর কিন্তু পয়েন্টালিজম হলে ডিভিশনিজম হবে, তার কোনো মানে নেই। আর নিও ইমপ্রেশনিজম তো বলাই যায়। এটা এটার যে মানে ইমপ্রেশনিজমের বিরুদ্ধে বলবো না, ইমপ্রেশনিজমের সবচাইতে মানে তাক লাগিয়ে দেওয়ার মতো প্রতিক্রিয়া যদি বলা যায়, ইমপ্রেশনিজমের যে মেথড, দেখছি লাগাচ্ছি আলোর এফেক্ট, সেটার উল্টো দিকে কতটা যাওয়া যায়, বিরুদ্ধে কথাটা এখানে বলা উচিত, উল্টো দিকে কত উনি রেসপেক্ট করতেন। দেগা টেগা মনে, রেনোয়ার তখন বিশাল আইকন হয়ে গেছে, কিন্তু উনি উল্টো দিকে কতটা যাওয়া যায় দেখিয়ে দেয়, মানে প্রত্যেকটা যেন ইজিপশিয়ান স্ট্যাচুর মতো। এটা গেল একটা দিক পোস্ট ইমপ্রেশনিজমের এইখানে দেখো। আর এটার জন্য প্রচুর মাথায় রেখো, এটা পেন্টিংটা করেছিলেন অনেক দিন ধরে, কিন্তু তাছাড়া অনেক অয়েল স্কেচ করেছেন এটার জন্য, অয়েল স্কেচ করেছিলেন। যদিও আমার মনে হয় না এইটা, এই যে এই দুটো ছোট
এই এই অংশ থেকেই নেওয়া, এটা অয়েল স্কেচ না, কিন্তু অয়েল স্কেচ আছে, তুমি যদি খোঁজো অয়েল স্কেচ পাই, প্রচুর অয়েল স্কেচ করেছে। মানে ভাবো ডট দেওয়ার কি পেইনস্টেকিং মেথড, মানে একটা আর্টিস্ট কি ভেবে উনি করছেন, উনি ভাবছেন এইভাবে আমি আমার কালার থিওরি এইভাবে দেখাবো, এই মানুষ যেভাবে দেখে সেইটাকে আমি এখানে ডিকনস্ট্রাক্ট করব। কিন্তু আমরা কি ওইভাবে পুরো দেখি? পুরোটা তো ঠিক না। উনি কিছু সায়েন্টিস্টের ইয়ে ফলো করছিলেন, কিন্তু আমার ধারণা এটা পুরোপুরি আমরা সায়েন্টিফিক্যালি যা দেখি পুরোপুরি অনেক কিছুই তো তখন আবিষ্কার হয়নি। আহ, পুরোপুরি সেরকম ভাবে উনি করছেন তা না, কিন্তু তা থেকে যায় আসে না, এটা আর্ট। পল সিনিয়াক ওর খুব ক্লোজ বন্ধু ছিলেন। পল সিনিয়াককে বহির্মুখী আমি বলেছি, কিন্তু এইটা ফিলিক্স ফিনিয়ন ফিলিক্স ফিনিয়ন হচ্ছে তখনকার এক নামকরা ফ্রেঞ্চ আর্ট ক্রিটিক, এবং ফিনিয়ন যা সব নিয়ে লিখতেন, তখন অ্যাবস্ট্রাকশন আসছে তো, প্যাটার্ন নিয়ে আর্ট নুভো নিয়ে লিখছেন, উনি ওইগুলোকে দেখিয়েছেন। ওর যে কাজের মেথড, এটা একেবারে সুরার মতো কিনা আমি শিওর নই, আমি পল সিনিয়াকের কাজ সম্পর্কে খুব বেশি জানি না। সেই জন্য আমি এখানে বলে রাখছি একে পয়েন্টেলিস্ট রাদার দ্যান ডিভিশনিস্ট। ডিভিশনিজম কথাটা আমি এখানে না জেনে ব্যবহার করতে চাই না, কিন্তু বোঝা যাচ্ছে যে ইমপ্রেশনিজমের যে চলমানতা অপসৃয়মানতা এফেক্ট, সেগুলোর প্রতি কি প্রতিক্রিয়া এখানে। এই যে দেখো মানের যে পোর্ট্রেট, মানে তখন এডুয়ার্ড মানে তখন ইমপ্রেশনিজমে ঢুকছেন 1873-74। তার যে একটা ইমিডিয়েসি ব্রাশ স্ট্রোক সবগুলোর মধ্যে, সেটা এখানে বাঁদিকে হচ্ছে একেবারে, হ্যাঁ ঢেউ খেলানো প্যাটার্ন আছে, কিন্তু খুব ডেফিনিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, তাদের খুব এরিয়া মার্ক করা। ডান দিকের মতো একটার মধ্যে আরেকটা টোনালিটি বা ফর্ম ঢুকে পড়ছে না, এই ফ্যানগুলো দেয়ালে বা সোফাটার কাউচটার সঙ্গে ড্রেসের যে ইন্টারাকশন সেরম নেই, পুরো ডিমার্কেটেড এরিয়া, এটা বোঝা যাচ্ছে। এবার আসি সেজানে। সেজান আমি দেখিয়েছিলাম। সেজান প্রথম দিকে উনিও ইমপ্রেশনিস্টদের সঙ্গে এক্সিবিশন করেছেন। সেজান প্রথম দিকে অ্যালেগরিক্যাল থিম নিয়ে কাজ করতেন। এটা হচ্ছে 1880-র কাজ। এটা খুব বড় কাজ না, কিন্তু এই ব্যাটল অফ লাভ, এটা হচ্ছে এই গ্রিক মিথোলজি নিয়ে একটা কাজ। কিন্তু এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেজান স্ট্রাকচার্স, সুরার যদি হয়, সেজানও আমি এ গ্রুপে ফেলেছি বহির্মুখী। সুরা যদি হয় কালার কিভাবে দেখি, এইটা তার অবসেশন হয়। সেজানের অবসেশন ছিল সবকিছুর নিচে স্ট্রাকচার। সেই জন্য ওর মানে উনি বলতেন কি যে কোনো কিছু স্ট্রাকচার ছাড়া হবে না, সুতরাং আমি যা আঁকবো তার মধ্যে স্ট্রাকচারের, যেমন ধরো আমরা যখন একটা ধরো মডেল, প্রথমে আমার ব্লক করতে শেখাতো কলেজে, ওইটাই স্ট্রাকচার, কিন্তু তারপরে টোন দিয়ে শেড দিয়ে কালার দিয়ে লাইট শেড সব করে টোরে আমরা যেটাকে মডেলিং ফিগারে যে মডুলেশন কিয়ারস্কিউরো করে যেটা দাঁড়াতো, সেজানের বক্তব্য ছিল তাতে স্ট্রাকচার হারিয়ে যায়। আর ইমপ্রেশনিজম যা করছে তখন ওই যে ফ্লিমজি একটা মানে হালকা মনে হচ্ছে আলোর এফেক্টের জন্য জিনিসটাকে, বিল্ডিং বা কিছু, সেটাকে তো অপছন্দ করতেনই। সেই জন্য উনি পুরোপুরি স্ট্রাকচারের জিওমেট্রিক করতে গিয়ে আমি একেবারে অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবো সেটাও করব না, আবার স্ট্রাকচার হারিয়ে যাবে আমি এমন সুন্দর করে একটা ভলিউম দিলাম তাও করব না। আমি দেখাবো যা দেখানো, কিন্তু তার মধ্যে স্ট্রাকচারটা সবকিছুর মধ্যে একটা সলিডিটি থাকবে এখানে। এটা হচ্ছে 1885-তে, তারপরে উনি আরো ডেভেলপ করেন এই টেকনিক, দেখাচ্ছি। সমস্ত ব্রাশিং ওর মানে অবজেক্টের মানে শেপ অনুযায়ী হতো। এই যে যেমন ধরো এখানে এই ড্রেপারিগুলো মনে হচ্ছে তাতে স্টিফনেস, হ্যাঁ স্টিফ লাগুক, স্ট্রাকচার আছে, মানে ওটা তো ওই যে ড্রেপারির ফোল্ড একটা নরম দুলছে হাওয়ায় ওরকম নয়, একটা স্টিফনেস, সব সময় স্টিফনেস, কিন্তু এখানে যে অদ্ভুত তার কালারের প্যাচ, মানে কালারের এরিয়া অনুযায়ী ব্রাশ স্ট্রোক উনি সাজাতেন।
আহ, এবং সেই অনুযায়ী কালার দিতেন। ওর কালারের অনেক গবেষণা ছিল, কিন্তু সুরার মতো পুরোপুরি কালারে ইনভলভ ছিলেন। এইখানে যে ধরো এই যে এটা আমি আগে দেখিয়েছি, বোতলটা বেঁকা, সেজান ছিলেন অসামান্য ড্রাফটসম্যান, মানে টেকনিক্যাল স্কিল যদি বলো। উনি কি বোতল আঁকতে জানেন না? আঁকতে জানেন। ওর বক্তব্যটা এখানে হচ্ছে যে আমি যদি তোমাকে বোতলটা বেঁকা দেখাই, বা এই যে এখানে যে পেস্ট্রিগুলো উঠে আছে, বা এই যে টেবিলের ধারটা মিলছে না ডান দিক বাঁ দিকে, বা ড্রেপারিটা মনে হচ্ছে আপেলগুলো পড়ে যাবে, এবং আপেলগুলোর মধ্যে একটা সলিডিটি আছে, কিন্তু সেই সলিডিটিটা কিয়ারাস্কিউরো সলিডিটি না, ব্রাশ, মানে ব্রাশ ওয়ার্কের দিয়ে বোঝাচ্ছি আমি, যে প্যাচ ওয়ার্কে আমি রং লাগাচ্ছি। আমি যদি এরকম দেখি যে সবকিছু পড়ে যাচ্ছে, এই পড়ে যাবে পড়ে যাবে, এই যে মিলছে না, এই মিলছে নাটা কি? এটা তো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে আমরা বলি। আমি এটা করব না। আমি এইটা যখন দেখাচ্ছি যে সব অসামঞ্জস্য রয়েছে একটা, এটা আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে দেখানো, এটা এই যে ছবির যে বাস্তব, এটা বাইরের বাস্তব নয়, এটা হচ্ছে একটা কল্প বাস্তব, এটা পিক্টোরিয়াল রিয়ালিটি, এটা একটা কনস্ট্রাক্টেড রিয়ালিটি, নির্মিত বাস্তব। এবং সেটা তুমি মাথায় রাখবে, যেটা তোমার এই যে থ্রপলয় দেখতে গিয়ে তো তুমি ভুলে যাও যে এটা পেইন্টেড, মনে হচ্ছে যেন চিকেন রোস্টটা টেবিলের ওপর রয়েছে। আমি ওটা করব না। ওটা যে চিকেন রোস্ট নয়, ওটা যে একটা আর্টিফিশিয়াল, আমি এটা আগে থেকে দেখি, যেটা একেবারেই অ্যাকসেপ্টেড ছিল না এর আগে, এখনো ওর সময়ও অ্যাকসেপ্টেড ছিল না। উনি উনি খুব পয়সাওয়ালা ঘরের ছেলে ছিল, সেই জন্য ওর কোনো পয়সা করির অসুবিধা হয়নি কখনো, কিন্তু উম, উনি ভুগে, মানে উনি রেকগনিশন পাননি ওই সময়। ওই সময়টা এই যে কথাটা, এই যে আমি একটা ছবির বাস্তব বাইরের বাস্তবের থেকে আলাদা, সেটা আমি ছবিতে দেখাবো, এইখানেই তো ভাঙছে। এই পোস্ট ইমপ্রেশনিস্টদের মধ্যে সবচাইতে ইন্টারন্যাশনালি ইনফ্লুয়েন্স যদি কেউ হয়ে থাকে, যার মধ্যে আমরা মনে রাখি না, সেটা হচ্ছে সেজান। কারণ সেজানের এই ধরনের কাজ, এই চিন্তা ভাবনা না থাকলে কিউবিজম তৈরি হতো না। উনি কিউবিজম করেছেন বলছি না, পিকাসো ব্রাক করেছে, কিন্তু সেজানের এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে যে আমি ছবির যে বাস্তব দেখাবো, সেটা বাইরের বাস্তব থেকে আলাদা। এবং সুতরাং একই পয়েন্ট থেকে তুমি কি দেখছো, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, সেটা আমি দেখাবো না। তুমি বলে ভ্যান গো, হ্যাঁ, কিন্তু সেখানে তো ইমোশনের ব্যাপার আছে, ওখানে ইনফ্লুয়েন্সটা অন্যরকম। ভ্যান গো মানে মিথ, আর্টিস্টদের মিথ ধরলে ভ্যান গো। কিন্তু সেজানে আমরা জানি না সেজান আমাদের কতটা ইনফ্লুয়েন্স করেছে সারা পৃথিবীতে পরবর্তীকালে এই আর্ট কলেজের ট্রেনিং ফেনিং আমাদের দেখাকে। কারণ সেজানের ওই যে ভ্যান গগকে যেন পাড়ার অনিমেষ দা আই দারুণ বলতে পারে, সেজানকে বলবে না। সেজান অনেক বেশি ইন্টেলেকচুয়ালি মেথডিক্যাল ভ্যান গগের থেকে। ভ্যান গগের যে নানান কারণে, ভ্যান গগ অন্য ধরনের আর্টিস্ট আর কি, নানান কারণে ভ্যান গগের যে যে প্যাশন, এইটা তো ভালোবাসে লোকে, কিন্তু সেজানের এই প্যাশনের জায়গাটা তো ওইভাবে আহ, খ আমাদের যে ক আর খ দুটো গ্রুপ, খ গ্রুপের লোকের তো বোঝার কথা না। আহ, এই যে এইটা উনি, এগুলো 1890, উনি 1906 মারা যান, 1900 সালের আশেপাশে এইটা উনি ল্যান্ডস্কেপকে এই জায়গায় নিয়ে এসছেন। সন্ত ভিক্টোয়ার, মাউন্ট সন্ত ভিক্টোয়ার, ইয়ে একটা পাহাড় আর কি, সেন্ট ভিক্টোরিয়া। তা কোথায় কত সিম্পলিফাই করেছেন দেখো আগেরটার সঙ্গে তুলনা করলে। এগুলো হচ্ছে সব একেবারে শেষের দিকে গিয়ে উনি আরো সিম্পলিফাই করেছেন, কিন্তু ব্রাশ ওয়ার্ক আরো বোল্ডলি, ডাইমেনশন অনুযায়ী উনি ব্রাশ ওয়ার্ক, এরিয়া অনুযায়ী, যেখানে আলো পড়েছে এখানে একটা আলাদা লাইটার টোন, আর ছায়াতে একটা পরিষ্কার, মিশে যায়নি কিছু, কাটা কাটা। এটাও বহির্মুখী, কিন্তু সুরাত থেকে একেবারেই আলাদা। এইবার আসি আমরা অন্তর্মুখীর দিকে। অন্তর্মুখী যারা ছিলেন, তাদের মধ্যে সবচাইতে প্রভাবশালী ছিলেন দুজন, পুভি দ্য সাভান আর গুস্তাভ মূরো। গুস্তাভ মূরো ভীষণ প্রভাবশালী শিক্ষক ছিলেন। উনা উনি মূরো কাজ করতেন ইয়ে নিয়ে, তোমার নানান রকমের মিথোলজি। এই যে এটা যেমন সালোমে, সালোমে হচ্ছে, আমি আর গল্পটার মধ্যে যাচ্ছি না, সালোমে হচ্ছে একটা খুব
নিন্দিত মহিলা, নিন্দিত নারী বাইবেলের, ওল্ড টেস্টামেন্টের গল্প। এখানে জন দ্য ব্যাপটিস্টকে মাথা কেটে ফেলা হয়েছিল ওর হুকুমে, তারপর সেই মাথা এর মানে আছে। সে এর চেয়ে পুরনো জিউইশ রাজা হেরড, তার স্টেপ ডটার, এবং এর অনেক রকম সেক্সুয়াল জায়গা আছে আছে। সালোমে যে 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 বাইবেলে যা বলা হয়েছে, ইতিহাস আমি বলবো না ওটাকে, এটা ভীষণ প্রভাব ফেলেছে পশ্চিমের জগতে, এবং এটা থেকেই জন্ম নিয়েছে ফাম ফাতাল। এই সময়টা ফ্রান্সে এবং ইংল্যান্ডেও, কিন্তু ফ্রান্সে পার্টিকুলারলি এই টার্মটা ফাম ফাতাল, যে বিপজ্জনক, মানে নারী হচ্ছে বিপজ্জনক, এইটা চালু হয়েছিল এই সময়। পরবর্তীকালে পিকাসোর জেনারেশনে ছিল। মাথায় রেখো এই সময় কিন্তু মেয়েরা ভোটিং রাইটের জন্য লড়ছে। ফেমিনিজমের যে প্রথম সাফরেজ মুভমেন্ট বলে, এই অ্যারাউন্ড 1900, আর সঙ্গে সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজ থেকে ফাম ফাতাল, যে মেয়েদের সবাই এরা প্রমিসকুয়াস ছিল, রেগুলারলি তারা যৌনকর্মীর কাছে যেত বা মডেলের সঙ্গে, মানে যৌনতার ছড়াছড়ি অন্তত ফ্রান্সে। সেখানে আবার মেয়েদেরই ফাম ফাতাল বলা হচ্ছে, যে মেয়েরা, আর তখন সিফিলিস একটা বিরাট রোগ। অনেকেই চার্লস বদলেয়ার সিফিলিসে মারা গেছে। সিফিলিসটা মানে বহুগামিতার জন্য হয়, বহুগামী সাধারণত বহুগামিতার জন্য হয়। সেই জন্যে তাতে আবার মহিলাদের দোষ, এবং সিফিলিস এমন একটা রোগ আমি যতদূর জানি মেয়েরা ক্যারি করে কিন্তু মেয়েদের হয় না, ছেলেদের হয়। সেই জন্য আরো ও বাবা সঙ্গে এদিকে আবার যৌনতার, যাই হোক। তা এই সালোমে নিয়ে উনি অনেক কাজ করেন, এবং এখানে হচ্ছে একদম অন্তর্মুখী উনি। ভেতর মানে অদ্ভুত, এটা দুটো ভার্সন, এটা বেশ 3-4টে কাজ করেছেন এই নিয়ে। এটা যেমন ধরো দুটো আলাদা পেন্টিং, একটা আছে এই হার্ভার্ড ইউনিভার্সিটির মিউজিয়ামে, আরেকটা আছে লুভরে। অদ্ভুতভাবে উনি একটা সেই আর্কিটেকচার, রাজার দরবার, তার মধ্যে সালোমের ভেরি প্রভোকেটিভ ড্রেস, দুটোরই থিম এক। জন দ্য ব্যাপটিস্টের মাথা হঠাৎ সামনে অ্যাপারিশন, যে ভৌতিক একটা মাথার সামনে শূন্যে ভাসছে, আর মনে সালোমে নেচেছিল, একটা নাচ আছে আর কি রাজার সামনে, এটসেট্রা। উনি এই ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করতেন, ভেতরে সাইকোলজি। উনি এখানে মেয়েদের, মানে নারীর যে সিডিউস করা পুরুষকে, বা এই এটা নিয়ে জন দ্য ব্যাপটিস্টকে মরতে হলো তার জন্য, এই নিয়ে কাজ। কুভিদা সাবান কাজ করতেন বড় বড়, এটা যদিও খুব বড় না। উনি এই ধরনের কাজ করতেন ক্লাসিক্যাল সাবজেক্ট। বলবেন তাহলে তাহলে আর লাভ কি হলো? ওয়েল, রদা তো ক্লাসিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করেছে, কিন্তু রদা তো ভাঙার দিকে এগিয়েছে। পুবিদা সাবানের এটা ছিল, তুমি তুমি দেখো এখানে এটা বুঝতে পারবে না, এটা ইয়েটা দেখতে হবে, পেন্টিংটা দেখতে হবে। ওর যে ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, এর মধ্যে না কোনো টোনাল ডিফারেন্স নেই। মানে যে আস্তে আস্তে দূরে গাছগুলো, তারপরে জমিটা, তারপরে জলটা, পাথরগুলো, সামনের জমি, সব ভীষণ ফ্ল্যাটনেস আছে একটার মধ্যে। সেই জন্য এর মধ্যে একটা প্যাটার্নের ব্যাপার খুব প্রকট, এবং ফিগারগুলো। সুতরাং এটা ক্লাসিক্যাল সাবজেক্ট হলেও উনি একটা অন্য স্টাইল আনার চেষ্টা করছিলেন, যেখানে সমস্ত ফিগার যেন তুমি একটা বই পড়ছো, বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক, তুমি দেখে 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 যাবে। এবার আসি ভ্যানগগ। ভ্যানগগ নিয়েও আমি একাধিক প্রোগ্রামে দেখিয়েছি, শিশু প্রাপ্তবয়স্ক প্রোগ্রামে দেখিয়েছি, তোমার রিয়েলিজম ন্যাচারালিজমে দেখিয়েছি। আমি খুব বেশি কিছু বলবো না। ভ্যানগগের ছিল অন্য ব্যাপার, ওর যে মাথার যে যে এপিলেপসি বা যে রোগ, উনি কালার, বার্নিং কালার দেখতেন, এটা পরিষ্কার। এই যে নাইট ক্যাফেটা উনি করেছে, ওখানে নাইট ক্যাফেতে উনি যেতেন, কিন্তু উনি কিন্তু খুব ভালোবেসে করেননি। বুঝলি, এটা একটা জায়গা যেখানে ইনসমনিয়া, যারা ঘুমের অভাবে ভোগে তারা আসে, এবং সেই রকম যেন একটা ইনসমনিয়াক লোক যেন দেখছে সেই চোখ দিয়ে করা। সবুজ সিলিং, লাল দেয়াল, সবুজ বিলিয়ার্ড টেবিল, আলোগুলো যেন মনে হচ্ছে চারপাশে ঘুরছে, একটা অদ্ভুত। আর এই ফ্লোরটা পুরো পার্সপেক্টিভ তো করছেনই না, সমস্ত কিছুতে ব্ল্যাক লাইন, একেবারে ইন্টেরিয়রিটি, অন্তর্মুখিতা।
বাইরে উনি দেখছেন, ওই জন্য আমি সিতে দিয়েছি, বাইরে দেখছেন, কিন্তু অন্তর্মুখিতাটাই বড় কথা। আর এইটাই হয়ে গেছে আমাদের। আর ওটা স্বশিক্ষিতর ক্ষেত্রে আমি বলেছি, উনি মাত্র 4 বছর ফ্রান্সে ছিলেন, তখন ওই এখানে ওখানে টুলুজ লত্রেকের সঙ্গে ওই একজন আর্টিস্টের আতেলিয়ারে শিখতেন, ফার্নান কর্মন বলে, টুলুজ লত্রেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। কিন্তু ওর তো ওইরকম ভাবে একলের ট্রেনিং না একটা। ওই জন্যই আজকে এইসব বলে আর বেশি আর্ট কলেজের ট্রেনিং হয়েছে, এই যে ফ্রিডমটা লুজ করবে, যাই হোক সেটা বিতর্কিত ব্যাপার। তো এখানে যে ইন্টেরিয়রিটি, আমি আরো অনেক বেশি বলেছি ওই দুটো প্রোগ্রামে, শিশু প্রাপ্তবয়স্কর আর রিয়েলিজম ন্যাচারালিজম, ওইখানে দেখলে বোঝা যাবে। আম, এই ধরনের এই জাপানিজ প্রিন্ট আসছে বাজারে, এই যে গাছটা কেটে বেরিয়ে গেছে, এটা জাপানিজ প্রিন্ট থেকে এসছে। আর এই যে বার্নিং সান, বাইরে তাকাচ্ছেন, কিন্তু পুরো যেভাবে উনি দেখছেন, যেভাবে উনি আমাদের প্রেজেন্ট করছেন, পুরোপুরি ইন্টেরিয়রিটি। এর সবচেয়ে বড় উদাহরণ আমি আর আনিনি ওটা, কারণ ওটা একটা ক্লিশে হয়ে গেছে এখন, স্টারি নাইট ল্যান্ডস্কেপ ঘুরছে সবকিছু। পল গগ্যাঁ, না পল গগ্যাঁ ছিলেন স্টক ব্রোকার, তারপরে উনি ইয়েতেই অনেক বেশি বয়সে উনি ইয়ের মধ্যে যান, আম, ছবি আঁকার মধ্যে, এবং তারপরে পরিবারকে ছেড়ে ফেরে সেই তাহিতি ফাহিতি যান। তাহিতি যাওয়ার আগে বছর কয়েক উনি পঁতাভঁ বলে একটা জায়গা, ব্রিটানি নর্দার্ন ফ্রান্সে উনি ছিলেন, সেখানে একটা আর্টিস্ট কলোনি ছিল। ওরা ওখানে আর্টিস্টরা ওখানে জড়ো হয়েছিল, এই যে সব বসে আছে, আর্টিস্টরা জড়ো হয়েছিল একটা গ্রামীণ এরা ছিল প্রত্যেকে, এবং এদের পোস্ট ইমপ্রেশনিস্টদের মোটামুটি সবাই যাদের দেখাচ্ছি, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে এলিয়েনেশন, যে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এর বিরোধী, ভীষণভাবে এটাকে এরা সমালোচনা করেছেন। এখন এই গগা ছিল ভীষণ বিরোধী, সেই জন্য ওই একটা যেন একটা শান্ত প্রিস্টিন একটা সমাজ, যেখানে মানুষ চার্চে যায়, ভীষণ ধার্মিক, এটা অনেকটাই মিথ। কারণ এখানে যথেষ্টই আধুনিকতার প্রভাব ছিল, কিন্তু আবার ওই ওই যে ওরা যে ট্র্যাডিশনাল লাইফ দেখতে চেয়েছিলেন সেটাও ছিল। সেখানে আর্টিস্টরা কলোনি করেন, সেখানে উনি বছর কয়েক ছিলেন, এবং তারপরে তাহিতি চলে যান। আহ, এইখানে সেখানে উনি এইটা হচ্ছে এগুলো ব্রেক থ্রু, ভ্যান গগার ছবিগুলো ব্রেক থ্রু আমাদের মডার্ন আর্ট বলতে আমরা যা বুঝি 20th সেঞ্চুরিতে, সেই ব্যাপার। এখানে দেখো ওই ইয়েটা, এই যে গাছটা, এই জাপানিজ প্রিন্ট বলছি, পুরোপুরি এই ভ্যান একই 1888 সালে দুজনের করা। এর গাছটা হয়তো দুজনে একই জাপানিজ প্রিন্ট দেখেছিলেন। আর হচ্ছে এই যে চার্চ থেকে বেরিয়েছে ধর্মভীরু মহিলারা, এখানে একটা দেখছে এঞ্জেল আর গেব্রিয়েল, আর এঞ্জেল, হ্যাঁ এঞ্জেল আর গেব্রিয়েল দুজনে, এটা একটা সারমন, এটা চার্চের সেদিনের শিক্ষা একটা, ওই পরে তো চার্চে বলে যে যাজক, সেই গল্পটা যেন চোখের সামনে এনাক্টেড হচ্ছে। এবং তা ওদের যে লাল একটা স্পেস, কিন্তু ওদের যে কুস্তি করছে তার স্পেসটা আর ওদের স্পেসটাতে এই গাছটা এসে ডায়াগনে, এটা একাডেমিতে একেবারে যাচ্ছে তাই অবক্ষয়ী ব্যাপার, এইভাবে কম্পোজ করা সিন কিন্তু করছেন। এবং শুধু তাই না, উনি আহ আহ রংকে, এইটাই এসছে ভ্যান গগার এর পল গঙ্গার কন্ট্রিবিউশন এবং অন্যান্যদেরও, যে রঙে এখানে কিন্তু সুরার অ্যাপ্রোচ না, ওখানে বহির্মুখী। রংকে কিভাবে দেখি, এখানে যে রং কিভাবে আমার ভেতর থেকে ভেতর ভেতর আমার অন্তরে কি রিয়াকশন হয় রঙে, রং দিয়ে। সেই জন্য রং এখানে, এখানে লাল মাটি কিনা প্রশ্ন করে লাভ নেই। আমি এখানে রংকে রং হিসেবে দেখছি, আমার ইমোশনের প্রজেকশন হিসেবে দেখছি। এই যে সাবজেক্টিভিটি, এইটার একটা, তো মডার্ন আর্ট আমরা জানি বিভিন্ন দিকে গেছে, সমস্ত ফ্ল্যাটনেস, এখানে দেখো আউটলাইন রয়েছে, একটা ফ্ল্যাটনেস আছে, আবার কোনো কোনো জায়গায় এই হাতটাতে কিছুটা ভলিউমের আভাস আছে। আমার এই ইয়েটা খুব অসুবিধা করছে আজকে।
আহ, তো একদম অন্তর্মুখী। ভ্যান গগ কিন্তু আমি বিতে রাখিনি, সিতে রেখেছি। বাইরে তাকাচ্ছেন উনি। ইভেন স্টারি নাইটও তুমি পুরোটাই সাবজেক্টিভ ল্যান্ডস্কেপ, কিন্তু তবু উনি স্যানিটারিয়ামের জানলা দিয়ে একটা বাইরে তাকিয়েছেন। আহ, গগা এইটা এই এটা হয়তো উনি দেখেছিলেন সারমান ওনা যায় এটা, কিন্তু এই সিনটা তো হতে পারে না রে বাবা। এই যে কুস্তি করছে, এটা আমি বি বলবো, যদিও বাইরে থেকে নিল উনি পুরোটাই বি, অন্তর্মুখী। এবার আসি একটা, আমি এদের দেখাচ্ছি না, এটা ইম্পসিবল, এটা নিয়েই তাহলে একটা পুরো পর্ব হবে। নাবি। নাবি হচ্ছে একটা গ্রুপ। নাবি কথাটা হিব্রুতে মানে হচ্ছে প্রফেট। নাবি হচ্ছে একটা গ্রুপ ইয়াং আর্টিস্টদের, যারা ওই পঁতাভাতে ছিল, ভীষণভাবে গগ্যার অনুগামী ছিল। এই যে নামগুলো দেখছো, পল সেরুজিয়ের, এদের জন্ম দেখো সমস্ত 64 থেকে 69। 69-এ জন্ম এই যে আরমান সেগুইন, তার মানে এর 1886 87-এ কত বয়স? 64, 69, 79, 20 বছরও হয়নি। এরা সব মানে কচি, 18, 19, 20, 22। এরা গগার ওই পোঁতা হতে এরা মানে স্বপ্ন চোখে। আমরা নাবি, এরা হচ্ছে নাবি, মানে হচ্ছে আমরাই আগামী দিনের প্রফেট, যে আগামী দিনে কি ঘটবে আমরাই তার ইয়ে বার্তাবাহক। আর এদের মধ্যে মরিস ডেনিস, এর একটা বিখ্যাত কথা আছে, উনি লিখতেন, এরা সবাই লিখতেন, পোয়েট্রি লিখতেন। এদেরই বলা হয় সিম্বলিস্ট। সিম্বলিস্ট কথাটা হচ্ছে এই যে যারা বি গ্রুপের অন্তর্মুখী যারা, তাদের সিম্বলিস্ট আখ্যা দেওয়া হয়। যে তাদের সমস্ত কিছুই সিম্বলিক। এই যে কাজটা দেখালাম, এটা হচ্ছে সিম্বলিজমের একটা খুব সিম্বলিজমের একটা বড় উদাহরণ, যে আমার যা দেখাচ্ছি সেটা আমার ভেতরের মানে আমার ভেতরের যে ফিলিং, আমার ফিলিং এর সিম্বল। সেই জন্য নাবিরা ছিল পুরোপুরি সিম্বলিস্ট। মরিস ডেনিসের এই বিখ্যাত কথা আছে, আ পিকচার বিফোর বিং আ ওয়ার হর্স, আ ফিমেল নিউড অর সাম অ্যানেকডোট ইজ এসেনশিয়ালি আ ফ্ল্যাট সারফেস কাভার্ড উইথ কালার্স অ্যাসেম্বলড ইন, এটা একসঙ্গে হয়ে গেছে, অ্যাসেম্বলড ইন এ পার্টিকুলার অর্ডার। এই যে ছবি কি, ছবির আগে তো ছবি, তারপরে সেটা কিসের ছবি বিষয় বড় কথা নয়। আমার যে ফিলিংটাই, ওটাকে যদি বিষয় বলো ঠিক আছে, কিন্তু এই যে দেখো, যে বিফোর বিং আ ওয়ার হর্স ফিমেল নিউড সাম অ্যানেকডোট, তার মানে এগুলো বহির্মুখী। বহির্মুখীর মানে ওরা শুধু পোস্ট ইমপ্রেশনিস্ট বলে, পোস্ট ইমপ্রেশনিস্টই শুধু না, উনি বহির্মুখীর যে এ গ্রুপ সেটাকে অস্বীকার করছেন পুরোপুরি ভেতরের। এই সিম্বলিজমটা একটা বড় জায়গা নিয়েছিল লিটারেচারে। এটা লিটারারি মুভমেন্ট, এমিল জোলা, মালারমে, এরা ছিলেন সিম্বলিস্ট লেখক, এবং এই আর্টিস্টদের সঙ্গে খুব ক্লোজ ছিলেন এরা। এবং এই নাবিরা খুব লিখতেন, পোয়েট্রি লিখতেন, নানান রকম এসে লিখতেন। সিম্বলিজমের জায়গাটা লিটারেচার থেকে এসছে, যেমন রোম্যান্টিসিজমও তাই কিন্তু এরা রোম্যান্টিকদের থেকেও অনেক বেশি রোম্যান্টিক। কিছুই হয়নি এসব দিয়ে, কিন্তু আর্টে প্রচুর প্রভাব পড়েছে। তো নাবিরা যে নতুন বার্তাবাহক, সেটা কি সেইভাবে হয়েছে? বিতর্কিত। তারপর গগা তার ফেমাস করেন, ছবি আঁকেন, এটা বস্টনে আছে, হোয়াট ডু উই কাম ফ্রম, হোয়াট আর উই, হোয়ার আর উই গোয়িং। তাহিতিতে চলে গেছেন। তাহিতি হচ্ছে সাউথ প্যাসিফিকে, ওই পলিনেশিয়া যেটাকে বলে, ওই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওই অঞ্চলটায়। তাহিতি হচ্ছে আমেরিকার মহাদেশ আর অস্ট্রেলিয়ার মাঝামাঝি জায়গায় একটা দ্বীপ, সেটা ফ্রেঞ্চ কলোনি ছিল। উনি ওখানে গিয়ে থাকতে, ওই পঁতাভর মতে আমি বাইরে। এবার আমি প্রিমিটিভিজম কথাটা এখানে দিয়েছি, কিন্তু আমি এখানে বেশি এটা নিয়ে বলবো না। ওই যে বাইরে একটা তাকাবো, একটা যেন মনে হচ্ছে সেখানেই আমার শান্তি লাভ করব, এবং সেটাই জেনুইন সভ্যতা। এর সব পালিয়ে যাওয়ার জন্য ওয়েস্টার্ন এই যে যন্ত্র সভ্যতা থেকে পালিয়ে যাওয়া, আমি ওটা নিয়ে প্রিমিটিভিজমটাকে একটা আলাদা মুভমেন্ট হিসেবে আমি ধরবো। সুতরাং ওটা পরে আমি আসবো ওটাতে। সিনথেটিজম হচ্ছে উনি ককার এই ছিল, আমি দেখবো বাইরে, দেখবো ওই যেমন ওই যে কুস্তি করার এটা, আমি হয়তো বাইরে থেকে একটা ক্লু নিলাম, কিন্তু
তারপরে আমার ভেতরের ফিলিং এর সঙ্গে সিনথেসাইজ। এগুলো আমাদের কাছে আজকাল আর আর্টের ব্যাপারে আমরা আর ওভাবে বলিও না, এগুলো আমাদের ভেতরে ঢুকে গেছে। সিনথেটিজম বলতে আমরা সিনথেটিজম কথাটা বলবো না, কিন্তু ওভাবেই তো বলবো, বাইরে একটা ভেতরের সংযোগ। এটা পোস্ট ইমপ্রেশনিস্ট এইসব আর্টিস্টদের থেকেই এসছে। আর হচ্ছে লসফার, আমি যেন ওই যে প্রাইমাল জায়গায়, এইখানে কতগুলো সমস্যা আছে এই প্রিমিটিভিজমের, যে নিজেকে প্রাইমাল মনে করা, যে আমি আদিম হয়ে গেছি, আদিম, সাবাস, স্যাভেজ। স্যাভেজ ভালো অর্থে এখানে, কিন্তু ভালো অর্থে বললেও তার সমস্যা আছে, যেটা আমি প্রিমিটিভিজম যেদিন করব সেদিন বলবো je suis le sauvage, আমি স্যাভেজ, লেখা টেখা আছে। তা এখানে কি তাহিতির যেন মনে হচ্ছে এদের কোনো, এদের মানে একটা প্রিস্টিন পরিবেশ, আদৌ তাহিতি তা ছিল না। যথেষ্ট সেরা তারা খ্রিস্টান ইনফ্লুয়েন্স ছিল, চার্চ ছিল, তারা ড্রেস মোটেই এরকম অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াতো না, ওটা দেখেছেন ওইভাবে। আর রঙের ব্যবহার, যে একটা শরীরকে হলুদ, একটা মানুষ নীল, নীল গা, লাল গা, এটা প্রথম গগাই করে, এটা অন্য দিক খুলে দিয়েছে। গগার অনেক সমস্যা ছিল, আমি প্রিমিটিভিজমের দিন বলবো। এটা যেন মনে হচ্ছে যেন ডান দিক থেকে বাঁ দিকে, জন্ম থেকে মৃত্যু, জড়া, বার্ধক্য পর্যন্ত, যেন একটা মানে মানুষের জীবনের একটা আহ ইতিবৃত্ত। আহ, এখানে উনি পুভির কাজ একদম পছন্দ করতেন না, পুভির সঙ্গে খুব খটাখটি ছিল, কিন্তু উনি তো চলে গেলেন 1891-তে তাহিতিতে, তারপরে 93 না 94 একবার ফিরে এসে এক্সিবিশন করলেন তাহিতির ছবি নিয়ে, একদম বিক্রি টিক্রি হলো না, আবার চলে গেলেন। তারপরে ওখানেই 1903-এ ওখানেই সিফিলিসে মারা যান, তাহিতিতে না, মার্কুয়েসাস আইল্যান্ড, ওইখানে আইল্যান্ড আছে, সব ফ্রেঞ্চ কলোনি, উনি সিফিলিসে মারা যান। কিন্তু পুভির কাজ পছন্দ না করলে, দেখো পুভির এই যে ফরম্যাটটা, যেন একদিক থেকে আমি দেখতে দেখতে আরেক দিকে যাব, ঢুকবো না ভেতরে, ওই রকম ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ দিয়ে ঢুকছেন, সেটা আছে, কিন্তু রং টং আরো র্যাডিক্যাল। এটা বস্টনে আছে, এটা সামনে, এটা ওই বেঞ্চ দেওয়া আছে, তীর্থক্ষেত্রের মতো। এখানে এইখানে যে এই যে এই যে এই যে এই যে মূর্তিটা, এখানে একটা মূর্তি, এটাই ওদের, উনি ভেবে গিয়েছিলেন যে ওখানে যে কালচার, নেটিভ কালচার মাউরি, সে নিউজিল্যান্ডেও যেটা আর কি নেটিভ আদিবাসী যারা, মাউরির ওই সব রীতি টিতি দেখতে হবে, গিয়ে দেখে সব খ্রিস্টান হয়ে গেছে। উনি গঙা ইনভেন্ট করেছিলেন মাউরিদের কথা, মানে গল্প টল্প শুনে এটা একটা ভগবান ইনভেন্ট করেছে, এইখানে যে বসিয়েছে, এটা কেউ না, উনি একটা যেন একটা দেবী টাইপের ইনভেন্ট করেছেন মাউরিদের, মানে ফ্যান্টাসি। আর সেইখানেই সমস্যাটা প্রিমিটিভিজমের। হ্যাঁ, এখানে ডিটেল, এইখানে দেখো উনি স্কাল্পচার শুরু করেন, এখানে কাঠে কাঠ কাটেন, ওভিরি, ওভিরি মানে হচ্ছে ডিমন, দানব, এইসব নানান রকম মাউরি উপকথা আছে, সে উপকথা থেকে উনি নিয়ে নিয়ে নিজে তৈরি করেছেন। তার মানে এই যে পেইন্টেডটা, তার সঙ্গে স্কাল্পচারটা, মানে কমপ্লিট ইন্টেরিয়ারিটি, অন্তর্মুখিতা। কিন্তু এখানে এই প্রিমিটিভ, আমি এগুলোকে আবার ফিরিয়ে আনবো প্রিমিটিভিজমে, একটু ডিটেলে বলতে হবে। রদা নিয়ে তো আমি কিছু বলবোই না, স্কাল্পচারের প্রোগ্রামের দ্বিতীয় পর্বটা পুরোটাই পায় রদাকে নিয়ে। এখানে রদার তো পুরোপুরি অন্তর্মুখী হতে পারবেন না, তাকে তো ক্লাসিক্যালি ট্রেন, কিন্তু অন্তর্মুখিতার কথা আমি অনেক বলেছি, অন্তর্মুখী কথাটা হয়তো বলি, স্কাল্পচারাল স্কেচ টেচ যা বলেছি, সেগুলো সবই এর মধ্যেই পড়ে। তুমি এভাবে দেখ, মেদার্দো রসো ইটালিয়ান, উনি মোমটাকে দিয়েই, মোমটাই ফাইনাল, মোম তো মোল্ডিং এর জন্য করে, মোমের একটা ভার্সন স্কাল্পচার, কিন্তু উনি মোমটাই রেখে দিয়েছেন, এবং সেই জন্য আজকে খুব টেম্পারেচার কন্ট্রোল ঘরে ওর কাজ রাখতে হয়। এই যে স্কাল্পচারদের তো আমি বলেইছি, স্কাল্পচারের প্রোগ্রাম একটা কতগুলো লিমিটেশন ছিল, তাদের অন্তর্মুখিতা ওভাবে পেন্টারদের মতো প্রকাশ করার জায়গা ছিল না। জেমস সেন্সার, উনি অদ্ভুতভাবে মানুষের সমাজকে দেখতেন, মানে ছবিতে সব মুখোশ পড়ে আছে মনে হয়, কার্নিভাল হচ্ছে সেখানেও মুখোশটা, আর এই মুখোশগুলো খুব মজার মুখোশ না, এবং খুব অদ্ভুত, ডিস্টার্বিং।
কোনোটা ক্লাউনের, কোনোটা জন্তু, যেন মনে হচ্ছে কোনো একটা কস্টিউম শো হচ্ছে। কিন্তু এই মুখোশগুলোর দিকে, মুখগুলোর দিকে তাকাতে তাকাতে মনে হয় যেন এগুলো মুখোশ না, এগুলোই মুখ। পেছনে একটা মুখ আছে তা না, এটাই সব। এরকম একটা অদ্ভুত ডিস্টার্বিং ছবি জেমস সেন্সার। অদ্ভুত ভাবে হিউম্যানিটিকে দেখে, মানে তখন আর কি 1890 থেকে শুরু হয়েছে এই যে লা বেল এপকের নিচে মাল দু সিয়কল, এটাকে বোঝা পুরোপুরি ইন্টেরিয়রিটি, যেন গ্রুপ ফটোর জন্য দাঁড়িয়েছে। ওই বি গ্রুপ এবং সি গ্রুপ, এদেরই ইনফ্লুয়েন্সটা আরো বেশি। সেজানের ইনফ্লুয়েন্সটা বললাম আমরা বুঝি না ওটা, কিন্তু যারা ও আমার দারুণ লাগে, আমি ভীষণ প্রভাবিত, এইগুলো যখন বলি তখন সেজানের কথা বলি না, কারণ সেজানের প্রভাবটা তো অন্যভাবে এসছে, আমাদের ভেতরে মিশে আছে। কিন্তু আমরা যখন কনসাসলি আর্টিস্ট, ভ্যান গো, এ ওই এই এই জেমস সেন্সার, এদের আমরা বলবো, পল গগান, তুলুজ লোত্রেক, এদের বি আর সি গ্রুপের আর্টিস্টকে বলবো যে আমি খুব প্রিয় আর্টিস্ট, ফেভারিট। অদিল হেদ আরেকজন, ইনি আর্ট কলেজে ঢুকেছিলেন, করলে জেরোমের সঙ্গে ঝামেলা হয়ে ছেড়ে দিয়েছে। অদ্ভুত কাজ। 1887 সালে এরম কে করছে? একটা মাকড়সা, ভয়ঙ্কর একটা, উনি চারকোলে কাজ করতেন, প্রিন্ট মেকিং করতেন। উনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে 1890-এর দশকের প্রথম পর্যন্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজ করতেন, তারপরে কালারে কাজ শুরু করেন। অদ্ভুত কাজ। সুরিয়ালিস্টরা পরে অবাক হয়ে গেছে দেখে, অনেক কিছু নিয়েছে, এরা মানুষের মাথা গজাচ্ছে ফ্লাওয়ার, মানে ফুলের টবে মাথা দিয়ে কাঁটা বের হচ্ছে। অদ্ভুত সাইকোলজিক্যাল কাজ। উনি পেন্টিং করতে শুরু করেন 1890-এর দশকে, অদ্ভুত মিথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে, কিন্তু মিথোলজিক্যাল মুড়োর মতো না, গুস্তাভ মুড়োর মতো না। এটা হচ্ছে সাইক্লপস। সাইক্লপ হচ্ছে গ্রিক মিথোলজির, গ্রিক পুরাণের একচোখো দৈত্য। তাদের খুব খুব হিংস্র ভাবে দেখানো, আবার তাদের একটা স্যাড আছে, তাদের গল্পে একটা একটা করুণ জায়গা আছে তাদের। সেই সাইক্লপ পাহাড়ের এখানে ঘুমাচ্ছে, একটা গল্প আর কি, এটা ঘুমাচ্ছে আর সাইক্লপ দেখছে। আহ, উনি অদ্ভুত রং লাগানো, পুরোপুরি মিথোলজি, রিলিজিয়ান, এগুলো এক বড় হয়ে ওঠে। যদিও নাবিরা, নাবিরা একটা ব্যতিক্রম ছিল, ওরা ওইটা করতে করতে না ধার্মিক হয়ে পড়েছিল। কিন্তু অন্যদের ক্ষেত্রে ধার্মিক হওয়া না, কিন্তু ধর্মের গুস্তাভ মুরো বা এই অদিলোরেদো পুরাণ বা ধর্ম থেকে নেব, তার মানে আমি ধার্মিক নই, আমি ওটাকে আমার ইন্টিরিয়রিটিকে, আমার অন্তর্মুখিতাকে সাহায্য করার জন্য নিই। নাবিরা কিন্তু পরে প্রবলেম হয়ে গেছিল ওদের, ওরা ধার্মিকই হয়ে পড়েছিল, ভীষণ কনসারভেটিভ হয়ে পড়েছিল। অহি রুসো, স্বশিক্ষিত, উনি ছিলেন একটা সরকারি কর্মচারী, তারপরে উনি রিটায়ার করার পর মানে পেন্টিং করতেন, পেন্টিং মানে এক্সিবিশন দেখতেন, তারপরে উনি শুরু করেন। কোনো ট্রেনিং ছিল না, কিন্তু খুব দেখতেন ট্রেন্ড আর্টিস্টদের কাজ। তারপরে উনি অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, দ্য স্লিপিং জিপসি। এইখানেও প্রিমিটিভ কথাটা আসে। এইটাকেই আমি অনেকটাই একে আমি দেখিয়েছি আহ, আহ, শিশু প্রাপ্তবয়স্ক ওই ওই প্রোগ্রামটায় অনেকটাই দেখিয়েছি। কিন্তু আবারও আমি এর কথা বলবো প্রিমিটিভ হিসেবে, এই প্রিমিটিভ বলাটা পেছনে ব্যাগেজটা কি, অদ্ভুত কাজ। এটা উনি ইন্টেরিয়রিটি কমপ্লিটলি, মানে কার্নিভাল ইভিনিং, এখানে একটা ল্যান্ডস্কেপ, রাতের ল্যান্ডস্কেপ, দুটো ওই কার্নিভাল, মানে ওই যে ড্রেস কস্টিউম শো হয়, দুটো ক্লাউন আর একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানে হয় না, কোথায় কার্নিভাল, লোকজন কোথায়। সুরিয়ালিস্টরা খুব ভালো লেগেছে এসব পরবর্তীকালে। অদ্ভুত ভাবে গাছগুলো, সে শীতের পাতা পড়ে যাওয়া গাছ, পেছনে একটা বরফ ঢাকা ল্যান্ডস্কেপ, সামনে কোনো বরফ নেই, অদ্ভুত। উনি উনি পুরোপুরি স্বশিক্ষিত ছিলেন, 1910-এ মারা যান। ওর ওই শেষের দিকে এক্সিবিশন কয়েকটা হয়েছে, কিন্তু সেরম ভাবে রেকগনিশন। এবং পিকাসোর জেনারেশন, যেটা পরের জেনারেশন, পিকাসো তখন ইয়াং, পিকাসোর দলবল ওকে অনেকটা কন্ডেসেন্ডিং জায়গা থেকে দেখতো, যে আ- আরে বুড়ো, অনেক চেষ্টা করছে, কিন্তু পিকাসোর একটা ছবি কিনে আহ, তাই নিয়ে পার্টি দিয়েছে, অনেকটা হ্যাটাও ছিল।
পিকাসোর মত মানে একে একটুখানি আমরা তোল্লাই দিই এই টাইপের একটু একটু সমস্যা আছে সেখানে। পিকাসো মানুষ হিসেবে একেবারে আগাপাস্তলা, আমি বলছি এটা, অ্যাসোল ছিল। হ্যাঁ, মানুষ হিসেবে পিকাসো মোটেই খুব আহ, হ্যাঁ, ভালো লাগার মতো লোক না, আমরা সেটা ভুলে যাই। পিকাসো ওয়াজ আ ডাউন রাইট অ্যাসোল সব দিক থেকেই। এডভার্ড মুঙ্ক নরওয়ের, আমরা তো স্ক্রিম জানি। আরে বাপরে বাপ, ইন্টিরিয়রিটি কাকে বলে, কোথায় চলমানতা অপস্ত্রিয়মানতা। আহ, হ্যাঁ, এখানে যদি অপস্ত্রিয়মান বলো সব চলছে, হ্যাঁ ঠিক আছে, কি চলছে, এটা তো বাইরের নেচার না। এখানে এর কোনো জেন্ডার নেই, কিছু নেই। উনি যাচ্ছিলেন একদিন, হঠাৎ মনে হলো একটা স্ক্রিম আসছে, আর উনি, ওর মানসিক প্রবলেম ছিল, উনি সবসময় সাইকোলজিক্যাল ক্রাইসিসের বিষয় নিয়ে কাজ করতেন। ভীষণ ট্রাবলড লোক ছিলেন মুগ, নরওয়ের। আহ, ওদিকে যেন জলে নৌকো, জলটাও কেমন এক সবকিছু মুভ করছে, ওটা ব্লাড রেড আকাশ, যে লাল এই যে স্ট্রিপ গুলো, লাল রক্তের স্ট্রিপ, এই দুটো ইয়ে ফিগার আসছে, আর কঙ্কাল, কিন্তু কঙ্কাল না, এটা অদ্ভুত যেন মনে হচ্ছে। আর এর বডিটা দেখো, এরকম এরকম যেন মনে হচ্ছে এও বায়ুভূত, নিরালম্ব একটা অদ্ভুত গ্র্যাভিটি নিয়ে শরীরে। এরা আসছে যেন এদের ভয় পাচ্ছে, ওর বলে লাভ নেই। এটা এটা ওই যে আমরা একটা দুঃস্বপ্ন দেখে জেগে উঠি ঘামতে ঘামতে, কিন্তু বলতে পারি না ঠিক কেন, এটাই সেরকম আর কি। এলিয়েনেশন, এই যে মালদুসিয়াকল কথাটা মাথায় রাখতে হবে, সেটা তো শুধু ফ্রান্সের ব্যাপার নয়, সারা ইউরোপে। পিউবার্টিকে এইভাবে কে আঁকে, একটা মেয়ে নিউড বসে আছে, পিউবার্টি অদ্ভুত একটা ডিফেন্সিভ ভঙ্গিতে বসে আছে। এখানে কি জড়িত, ইনসেস্ট, সেক্সুয়াল অ্যাসল্ট, অদ্ভুত একটা ব্ল্যাঙ্ক। মানে ওর জীবনও খুব ট্রাবল ছিল। ওর বউ অন্যের সঙ্গে চলে গিয়েছিল, বাড়িতে মৃত্যু হয়েছে। উনি উনি বোধহয় কবে, দাঁড়া, ও, ওকে তো এখন যাওয়া যাবে না ছবিটা, উনি বোধহয় 30 বা 40-এর দশকে মারা গেছে, অনেকদিনই বেঁচে কাজ করেছেন। আর অদ্ভুত একটা, আমি একটা রেট্রোস্পেক্টিভ হয়েছিল ওর এখানে, আহ, দেখতে গেছিলাম, মানে রিয়েলি হন্টিং। ওর অদ্ভুত, উনি করতে চাইছেন মানে ওর ওই নর্মাল যে ব্যাপারটা অন্যদের, ইভেন ভ্যান গগের থেকেও আমার কাছে বেশি। ভ্যান গগের ওই যে ব্রাইট কালার, ওই যে রং ছাপানোর পদ্ধতি, তাতে একটা তো একটা ওর যন্ত্রণাটা যেমন একটা আমরা আনন্দ পাই, বাহ দেখো কি প্যাশন, যন্ত্রণায় ছিলেন। এর যেন ওই এত ডার্ক ডাল কালার, আমরা এখানে ব্রাইট, কিন্তু এখানে আবার এমন ভৌতিক ব্যাপার ঘটছে, আমরা ওইটা ডার্কই থাকে আর কি। তুলুস লোত্রেক প্যারিসে যান, ছবি মানে উনি উনি দেখতেন যে ওর ফিউডাল সমাজে উনি ফিট করছেন না, ওর ওই চেহারা ওর আর ভালো লাগতো না ফিউডাল। উনি বলেন আমি প্যারিসে গিয়ে ছবি আঁকতে ভালোবাসে, প্যারিসে গিয়ে ওই ফার্নান কর্মনের স্টুডিও, একলে পুরো ট্রেনিং ওর ছিল না, ফার্নান কর্মনের স্টুডিওতে, যেখানে ভ্যান গগের সঙ্গে আলাপ হয়। তারপরে প্যারিসেই থেকে যান, বাড়ি থেকে চাইনি, কিন্তু ওর কোনো আর্থিক অসুবিধা কোনোদিন ছিল না, কারণ উনি বাড়ি থেকে প্রচুর টাকা পেতেন। কিন্তু উনি খুব সিম্পল ভাবে থাকতেন সেই একটা অ্যাপার্টমেন্টে, তারপরে সারা দিন বেসিক্যালি অ্যাবিউজ করতেন শরীর, অনেকটা সময় যৌন কর্মীদের সঙ্গে কাটাতেন, এবং তাদের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা হয়ে গিয়েছিল, বাইরে থেকে দেখা না, ভেতরে একদম ওকে একদম। আর ওর যেহেতু চেহারাটা ওই রকম, মানে দুর্বলতা আছে এবং একটা অসুস্থতা, সেই জন্য ওরা ওকে খুব গার্ড করতো। এই যে দেখছো, এই এই লোকটা, এই যে লম্বা লোকটা, হচ্ছে ওর কাজেন। যখন ও, প্যারিস তো ভীষণ ভায়োলেন্ট এবং ছিল, মানে ভায়োলেন্ট এবং মানে খুব খারাপ, মানে ক্রাইম ছিল অনেক, সেটা ওকে তো মেরে ধরে টাকা পয়সা নিয়ে নেবে, হতেই পারে, রাউন্ড সারা রাত বারে কাটাচ্ছে। ওর এক কাজেন ছিল বিশাল চেহারা, ওর বাবা মা বলে দিয়েছিল তুমি, ও প্যারিসে থাকতো বলে তুমি ওকে যেখানে যাবে গার্ড দেবে, সে ওর কাজেন ওর সঙ্গে সঙ্গে যেত। এটা হচ্ছে ওই, কি নামটা ভুলে গেছি লোকটা। আর এই মুলা রুজে অদ্ভুত ভাবে উনি, এই যে দেখো এখানে কিন্তু কেটে যাচ্ছে, দেগা থেকে এসছে এটা, এটা আলো পড়েছে,
এই বারের যে এই যে যারা সমাজের নিচের তলার প্রান্তিক লোকজন, ড্যান্সার, এদের এইসব মহিলাদের, এরা সবাই দে আর নট লেডিজ, দে আর উইমেন। এটা ইমপ্রেশনিজমের সময় বলেছিলাম। এখানে কাঁচের অদ্ভুত ওর লাইফটা ছিল ওই, উনি মারা গেলেন 1901-এ। 90s-টা পুরোটা ওই ফিনদসিয়াকলে মালদুসিয়াকলে পুরো কেন্দ্রে ছিলেন তুলুস লোত্রেক। এই যে দেগা থেকে আসছে কেটে যাওয়াগুলো, যৌনালয়ে ঢুকে একদম, আর উনি মানে একদম উনি স্কেচ করতেন, ওখানে করতেন অন দ্য স্পট। এবং উনি আরেকটা জিনিস হলো এখানে, যে ইমপ্রেশনিস্টরা তো এস্থেটিক অফ দ্য স্কেচ, আমি অনেকবার বলেছি এটা, স্কেচকে যে দেখানো যায়, এটা ইমপ্রেশনিজম থেকেই এসছে। ইমপ্রেশনিস্টরা যে মানে ফিনিশ কি, উনি আরো ভাঙলেন। উনি যেটা করলেন, যে গুয়াশ, আমরা গুয়াশ বলি, এটা তুলুস লোত্রেক উনি করতেন কি, সবসময় ক্যানভাসও করতেন না, সব কার্ডবোর্ড কাগজ থাকতো ওখানে, ফাটাফাট ফাটাফাট, এবং মানে নানান রকম। ইমপ্রেশনিস্টরা ওয়াটার কালার খুব করেছেন বলে আমার জানা নেই, দেগা প্যাস্টেল করেছেন। কিন্তু তুলুস লোত্রেক এই মিডিয়ামের যে ডাইনামিক ব্যাপার, মাধ্যমের যে একটা, তার মধ্যে একটা এনার্জি থাকবে, সেইটা অয়েল পেন্টিং, এটাও খুব একটা প্রসাধন করেছেন, পেন্টিং খুব বেশি না। এইটা তো এইটা, হ্যাঁ এটা তো অয়েল পেন্টিং। কিন্তু এই ধরনের স্কেচ, এগুলো আমাদের ভীষণ ইনফ্লুয়েন্স করেছে কলেজে থাকতে। তুলুস লোত্রেক একটা নাম ছিল। ভ্যান গগের মতো ওরকম পাড়ার অনিমেষ দা জানে না, কিন্তু আর্ট কলেজে খুব প্রচলিত প্রভাব ছিল। এখানে ধরা ছাড়া, এই যে ধরা ছাড়া বলি না আমরা, ধরা ছাড়াটা অদ্ভুত। মানে উনি গুয়াশে, তারপর প্যাস্টেল দিলেন, পেন্সিল, একটু এই যে দেখো আউটলাইন, গঙা চালু করলেন, আউটলাইন সেটা দিচ্ছেন। এবং দেগার সঙ্গে যদি তুলনা করো, দেগার নিউড, যেখানে একটা ওই যে যেমন চাবির ফুটো দিয়ে দেখছি আমরা, কি হোল পার্সপেক্টিভ, একেবারেই তা না, উনি ওখানেই রয়েছেন। এবং ওরা ওকে, এখানে তো মহিলা জানে না তুমি দেখছো, কিন্তু এখানে ওরা জানে ও আছে, ওর সারাদিনই থাকে এখানে। ম্যাডাম দাঁড়িয়ে আছে, এ ড্রেস আপ করছে সন্ধ্যের জন্য, অদ্ভুত একটা ইন্টিমেট লুক। এইটা আরেকটা, এটা সেখানে সিতে দিয়েছি, বাইরে তাকাচ্ছেন কিন্তু পুরো জিনিসের এক্সপ্রেশনটাই অন্তর্মুখী। উনি ফিউডাল ফ্যামিলির হতে পারেন, কিন্তু প্রান্তিকতা তো নিজে ফিল করতেন, যেন এদের মতোই আমি সমাজের মানে মার্জিনে আছি। আর অন্য চায়, কিন্তু ওর শরীর টিকলো না, এত অ্যাবিউজ। এই হচ্ছে মুলারুশ। এই মুলারুশ মানে রেড উইন্ড মিল, একটা পুরো ক্যাফে, ক্যাফে মানে বার, মানে 1889 সালে, যে বছরে আইফেল টাওয়ার তৈরি হয়, ফ্রেঞ্চ রেভলিউশন 100 বছর পূর্তি, তখন মুলারুশটা তৈরি হয়। এই মুলারুশ তৈরি হওয়ার পর তুলুস লোত্রেক প্যারিসে যখন, আবারও বলছি কথাটার মানে রেড উইন্ড মিল, লাল রঙের উইন্ড মিল। অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে একটা মুলারুশ ছিল, পার্ক স্ট্রিটে ওই দিকটায় একটা মুলারুশ ছিল, ফ্লুরিজের উল্টো দিকে। আমি ঠিক জানি না, ইদানিংকালে খেয়াল করিনি, ওটা বোধহয় উঠে গেছে, অন্য রেস্টুরেন্ট হয়েছে, বা হয়তো আছে, জানি না। পার্ক স্ট্রিটে মুলারুশ ছিল। এই ওর এই যে বায়ো উপন্যাস যেটা বললাম, তার নাম মুলারুশ, ওই যেহেতু উনি ওখানে থাকে, ওইটার নামই বইটার নাম। উনি ওখানে পুরো মানে উনি বাড়ি, বাড়ি মানে তো একটা অ্যাপার্টমেন্টে গিয়ে একটা নোংরা বিছানা মানে যেতেনই না, অনেক সময় সারা রাত ওখানে থাকতেন, বন্ধু হয়ে গেছিল। আর যে তুলুস লোত্রেক যেটা করলেন, যেটা পোস্ট ইমপ্রেশনিজমের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, মানে পল গঙের যে কন্ট্রিবিউশন রং লাগানো, তার থেকে কিছু কম না, হচ্ছে পোস্টার। সেই জন্যই মুলারুসকে জানা দরকার। এই মুলারুজের প্রোগ্রামের জন্য উনি প্রথম পৃথিবীতে লিথোগ্রাফি শিখেছিলেন। শুধু এই উনি ওনারা যেতেন বলে স্কেচ ফেচ করতেন, তখন মুলারুজের যে মালিক বলেছে আমার পোস্টার করে দাও, যে নানান রকম ওখানে নাচ ফাচ হয়, আজকে রাতে এই নাচ হবে। উনি তখন লিথোগ্রাফি জানতেন, কালার লিথো উনি একজনের কাছে শিখলেন শুধু এটা করবেন বলে। উনি
কয়েক বছর ধরে শুধু পোস্ট, অসাধারণ। এবং এই পোস্টার পুরো জাপানিজ প্রিন্টের ইনফ্লুয়েন্স রয়েছে, ফ্ল্যাটনেস। তুমি দেখো কম্পোজিশন, তার লেখা সব হাতে করা, এখানে কোনো মেশিন নেই, কিচ্ছু নেই। এই যে নাচছে, এদিকে কিভাবে সিলুয়েট করতে হয়, আর যা ক্যাপশন, এই যে আরিস্তিদ ভ্রুঁ ছিল মানে ওই ক্যাবারে গায়ক আর কি, আরিস্তিদ ভ্রুঁ কিভাবে তোমার পুরো স্কার্ফটা, ড্রেসটা কিভাবে কম্পোজিশনকে ভাগ করছে, আবার পেছন কিভাবে সিলুয়েট করা, কোনটাকে আমি দেখাবো। এইখানে দেখো ওই ডিভা জাপানেজ বসে আছে, এইখানে হচ্ছে এইগুলো, এই যে এগুলো হচ্ছে স্যাক্স, এই তোমার চেলো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা হতো স্টেজ থাকতো আর এদিকে লোকে বসতো মাঝখানে, এটাকে বলে মিউজিক্যাল অর্কেস্ট্রা পিট, একটা গভীরে ঢুকে যাওয়ার, মানে এটা অপেরার নিয়ম। অপেরার সামনে, স্টেজের সামনে একটা একটা ট্রেঞ্চ মতো থাক, তার মধ্যে মিউজিশিয়ানরা বসে, যাতে মিউজিশিয়ানরা গার্ড না করে দর্শককে। সেই জন্য ওইগুলো উঁচিয়ে আছে চেলো গুলো। এটা ঝপ করে বুঝতে পারবেন এগুলো কিরে সাপের মতো, এগুলো হচ্ছে চেলো, সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ডান্ডাগুলো। আর ওইকে গান গাইছে স্টেজে, আর এদিকে তোমার বারে কাউন্টারে বসে আছে। কিভাবে কম্পোজ করে অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার, ইভেন্টের পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট তার আগেও হয়েছে, কিন্তু ইভেন্টের পোস্টার এই প্রথম। এটা একটা মানে কমার্শিয়াল আর্টের ক্লাসে এখনো, মানে যেখানে যারা একটু মানে বোঝে পড়ানো দরকার, এখনো দেখা মানে এটাই দেখ, মানে কত কোথায় চলে গেছে ভাবো এই যে কমার্শিয়াল কাজ এখন, যেটাকে আমেরিকায় বলে গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং না, এই কমার্শিয়াল কাজকে বলে গ্রাফিক ডিজাইন। আর প্রিন্ট মেকিং, যেটাকে দেশে বলে গ্রাফিক ডিজাইন, সেটাকে এখানে বলে প্রিন্ট মেকিং। তো গ্রাফিক ডিজাইন বা কমার্শিয়াল কাজ কোথায় চলে গেছে ডিজিটাল হয়ে, তবু আজকে এইটাকে একে বলে পথিকৃৎ। মানে কিভাবে, মানে তো জাপানিজ প্রিন্ট পরিষ্কার, কম্পোজিশনালি এগুলো তো জাপানিজ প্রিন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো ইনফ্লুয়েন্স, কালার লিথো শিখেছিলেন, আর তারপরে শরীর খুব খারাপ হতে থাকে ও 97-98 নাগাদ। কালার লিথো শিখেছেন শুধু এগুলো করবেন বলে, ওর ছবির জন্য দরকার ছিল না। উনি এমন নয় যে প্রিন্ট মেকার ছিলেন, এক কমার্শিয়াল লিথোগ্রাফারের কাছে উনি কালার প্রিন্ট শিখে যাও। অন্যান্য কারণে অ্যাডভার্টাইজমেন্ট তো হতো টুকটাক, এই প্রোডাক্ট এগুলো হতো, কিন্তু এই ধরনের একটা, সেই জন্য মুলারুজ একটা বিশাল ব্যাপার হয়ে গেল, যে এই ধরনের প্রোগ্রামগুলোকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, পোস্টার দেওয়া হচ্ছে প্রথম। এবার হচ্ছে সুজান ভালাদঁ, উনি এই নারীর নগ্নতা বা নারীর উপস্থিতিকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন, একটা টেন্ডার মোমেন্টে নিয়ে গেলেন। আবার দেখো গগার সঙ্গে এই দেগার সঙ্গে তফাৎ কি এখানে, মানে তুমি ঘরে রয়েছে, এটা কোনো ওই চাবির ফুটো দিয়ে দেখা না। আর উনি কিন্তু স্বশিক্ষিত ছিলেন, উনি প্যারিসে আসেন ফ্রান্সের একটা অন্য অঞ্চল থেকে, এবং উনি একলে যাননি। এবং তখন মেয়েদের একলে নেওয়া জাস্ট শুরু হচ্ছে, অনেক প্রবলেম ছিল মেয়েদের নেওয়া নিয়ে, এটা নিয়ে একটা পর্ব করা যায়। আহ উনি লোত্রেকের বন্ধু ছিলেন, মুলারুজে যেতেন, এবং মানে উনিও লেডি হিসেবে গণ্য হতেন না, ওম্যান, মানে ওই যে মেরি কাসাদ বা ব্যর্থ মরিসও ইমপ্রেশনিস্ট মহিলা, ওরা যেতেন না, ওরা লেডি ছিলেন, ওরা ওগুলো মানতেন। কিন্তু সুজান ভালাদা ফরগেট ইট, ওর যে ওরা একদম ড্যাশি পুশি। তা উনি লোত্রেকের মডেল হয়েছেন কিছু ছবিতে, উনি অদ্ভুত কাজ করতেন। এটা দেখো, ব্লু রুম, এক মহিলা শুয়ে আছে, মুখে সিগারেট, মানে এখানে সিগারেট ফিগারেট এগুলো তো তখন মেয়েদের মানে স্বাধীনতার প্রতীক। কি কমপ্লেক্স কম্পোজিশন, এবং একটা মানে একটা মহিলা যে এই যে একটু আজকে যেটাকে বলবে ওভারওয়েট, কোনো অসুবিধা নেই, কত আগে ওভারওয়েট হবে, মানে একটা এইখানে যে একটা স্ট্রাইপটাকে উনি কিভাবে ইউজ করছেন, ইমপ্রেশনিজমে এই মেরি কাসাতের ছবিটা স্ট্রাইপ, এটা আমরা আগে দেখেছি।
করছেন, স্ট্রাইপটা দিয়েই শরীরের একটা পোর্শনের অ্যানাটমিটাকে বোঝানো। কিন্তু তুমি যদি এটা অলিম্পিয়ার সঙ্গে তুলনা করো, মানের অলিম্পিয়া, মানে অলিম্পিয়ার অন্য বোল্ডনেস আছে, সে তাকিয়ে আছে আমাদের, কিন্তু নুড দেখানোর দরকার নেই। ও অলিম্পিয়া তাকিয়ে আছে, একটা অন্য বোল্ডনেস দেখাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে এ তাকাচ্ছেও না আমাদের দিকে। একটা একটু বাল্কি মহিলা, হেলান দিয়ে এখানে একে দরকার নেই জানা। হ্যাঁ, মানে কনফিডেন্স, দুটোতেই রয়েছে কনফিডেন্স। সুজান ভালা নয় একমাত্র মহিলা যাকে এই সময়টা খুব, মানে এর পরে যেটা হবে ধরো 1900 সাল পেরোনোর পর গড়গড়িয়ে প্রথম বিশ্বযুদ্ধের দিকে যাবে সমাজ। এখন এই সময়টা খুব হেডি সময় যাকে বলে, খুব কনফিউজিং এবং হেডি সময়। তবে মাথায় রাখে যে ইন্টিরিয়ারিটির একটা বড় জায়গা হচ্ছে সায়েন্টিফিক ডিসকাভারি হচ্ছে। তো এই ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি যেমন তুমি চোখে দেখতে পাও, অ্যাটম বোঝা গেল যে অ্যাটম, তুমি তো চোখে দেখতে পাও না সেগুলোকে। তাই বলি কি সেগুলো নেই? এই যে এটা 20th সেঞ্চুরির, 19th সেঞ্চুরির, এটা বোধহয় আগে আমি কোনো প্রোগ্রামে বলেছি, 19th সেঞ্চুরির স্লোগান যদি হয় সিইং ইজ নোয়িং, মানে এম্পিরিসিজম, এম্পিরিসিজম মানে যে দেখবো তা, এটা যদি এর শেষের দিকে গিয়ে বোঝা যাচ্ছে যা দেখছো তার বাইরেও আছে। এই যে ইন্টেরিয়ারিটি, এর একটা মূল জায়গা হচ্ছে এটা গিয়ে বদলে যাচ্ছে। তোমার ভয়েস থ্রো হচ্ছে, টেলিফোন আসছে, প্রথম টেলিফোন, মানে সুতরাং 20th সেঞ্চুরির স্লোগান হবে মোর দ্যান মিটস দি আই। তুমি চোখে যা দেখো তার থেকেও আছে কিছু বাস্তব, মানে আমি যা দেখবো জানবো তা না, বাস্তব অন্তরালেও, মানে তুমি দেখতে পাচ্ছ না, কোনোদিন দেখতে পাবে না, ইলেকট্রিসিটি দেখতে পাও, কিন্তু বাস্তব সেটা, বাস্তবতা কি সেটাই বদলে যাচ্ছে। তো সেই জন্যে এই যে ইন্টিরিয়ারিটি, যেটা আমার আগে বলা উচিত ছিল যখন আমি ওই পয়েন্টগুলো দেখাচ্ছিলাম, ইন্টিরিয়ারিটি, এই যে অন্তর্মুখিতা, এর একটা বড় জায়গা ছিল। মানে এই যে তখন প্রথম প্রথম 1890-এর দশকে প্রথম খুব প্রাথমিক স্তরের চলমান ইমেজ দেখছি আমরা, সিনেমা যেটা পরে হবে, এগুলো বদলে যাচ্ছে পৃথিবী। হ্যাঁ, ট্রেন তো এসেই গেছে, এর কিছুদিন বাদে উড়বে মানুষ। সুতরাং এই সময়টা না একটা খুব বৈপ্লবিক জায়গা, এবং তার সঙ্গে এই মানসিক জায়গাটা, মনস্তত্ত্বকে জানা, এটার একটা, এটা একটা কি বলবো, ট্রানজিশনাল এরা বলবো আমি। একটা এবার যাবে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে পৃথিবী আমূল বদলে যাবে। এখন হচ্ছে ধাপে 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 ওদিকে যাচ্ছে, এই আর কি। ঠিক আছে, তাহলে এটা করি। কিছু প্রশ্ন টশ্ন থাকলে আমরা আমরা জানি আপনারা অনেকেই আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত ও আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমরা এও লক্ষ্য করছি আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই চ্যানেলের সমৃদ্ধির জন্য একান্ত জরুরি আপনাদের সক্রিয় অনুমোদন। তাই চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা প্রোগ্রাম লাইক এবং শেয়ার করুন, আর সবশেষে কমেন্ট বক্সে মন্তব্য রাখুন, প্রশ্ন এবং মতামত জানান। আপনাদের মতামত জানতে আমরা অসীম আগ্রহী। ভালো থাকবেন। প্রথমেই হচ্ছে এই তুমি যেটা বললে না, এই যে প্রিন্ট মেকিং আর গ্রাফিক্স ডিজাইন, ওটা কিন্তু এখন এখানে ওইভাবেই বলা হয়। প্রিন্ট মেকিং আচ্ছা, মানে ওইটা, আর গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আমার কমার্শিয়াল প্রথম প্রথম ওইটা। এদেশ থেকে গিয়ে খুব অসুবিধে হতো, এখানে এসে অসুবিধে হতো, গ্রাফিক ডিজাইন বলছি এরা মিন করছে, তারপরে যখন শিখে গেলাম ওখানে গিয়ে অসুবিধে হতো, তো এখন বদলে যাচ্ছে। হ্যাঁ, এখন ওটা ব্যবহৃত হয়। আচ্ছা, আমার একটা জিনিস হচ্ছে আহ, তুমি এই এই সময়টাকে যে অস্থির সময় হিসেবে চিহ্নিত করছো, বা কাজকর্ম সবটাই দেখলাম, যেন মনে হচ্ছে আমরা কি মানে আর্টে কি সব সময়টাই আর্টিসান কাজ করছে, তার সময়টাকে কি অস্থির সময় হিসেবেই দেখেছে না, কখনো কি? অস্থিরতার কিরকম অস্থিরতা এইখানে এখন এতক্ষণ যা যে সময় দেখালাম, অস্থিরতাটা তলায়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধের মাঝখানে যে সময়, সেটা সবাই বুঝতে পারছে অস্থির সমাজ, একবারে জার্মানির অবস্থা যাচ্ছে তাই।
অস্থিরতাটা কি। ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে যে 40-50-এর দশকের অস্থিরতা, সেটা সবাই বুঝতে পারছে, একেবারে অস্থিরতা সামনে রয়েছে। কিন্তু এই অস্থিরতা 1889, ওই যে বললাম লা বেল এপক, সুন্দর বিউটিফুল এরা, আমি যে অস্থিরতার কথা বলছি এটা একেবারেই সারফেসে, এবং একদম ইন্টেলেকচুয়ালরা ছাড়া কেউ এ নিয়ে মাথাও ঘামাতো না। আমাদের মানে অস্থিরতাটা এখানে হচ্ছে সুপ্ত, সুপ্ত বা গুপ্ত অস্থিরতা। সুতরাং তুমি অস্থিরতাকে কিভাবে ডিফাইন করছো তার মধ্যে আজকে। আবার এটাও ঠিক যে তুমি যখন একটা সময়ে রয়েছো, সেখান থেকে পেরিয়ে যাওয়ার পর অন্য সময় থেকে যখন দেখছো সেই ইতিহাসে, তখন অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারো তুমি। তবে আমার মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ, ধরো 20-এর দশক, 30-এর দশক, 40-50, এগুলো অস্থির, যে কোন তখনও মানুষ বুঝতে পেরেছিল অস্থির। এই 1880-90-এর যে অস্থিরতা বলছি, গুপ্ত অস্থিরতা, সেটা তারা হয়তো বুঝেনি। তারা বুঝছে যে আমার অনেক বেদনা আছে, চাহিদা আছে অন্তর। আমরা যেভাবে দেখছি ওরা ঠিক সেইভাবে অস্থির দেখেছে বলে আহ, মনে হয় না। অস্থির কি অর্থে? একদম সমস্ত ক্রাইসিস, যুদ্ধ টুদ্ধ, এই অস্থির। আরেকটা অস্থিরতা হচ্ছে নানান রকমের ধরো আজকে আমি বলবো আমাদের এই গত 30-40 বছরে টেকনোলজি যে চলেছে, এটার অস্থিরতা, মানে অস্থিরতা, এটা এমন ভাবে আমাদের এক অভ্যাস হয়ে গেছে, একটার সঙ্গে আরেকটা আমরা ভেবে দেখি না। একটা টেকনোলজি থেকে একটা টেকনোলজি যাচ্ছি, খুব অনায়াসেই চলে যাই। এআই নিয়ে আবার একটা অস্থিরতা আসছে বলবো। ইন্টারনেট নিয়ে যতটা অস্থিরতা এসছিল, এআই নিয়ে তার থেকে বেশি অস্থিরতা, যেটাকে অস্থিরতা বলে আমরা এখনই চিহ্নিত করতে পারি। কিন্তু তাছাড়া টেকনোলজির যে এত টেকনোলজির ফ্লো, আমরা কিন্তু মোটামুটি অনায়াসে মেনি। এই সময়টায় যে টেকনোলজিটা ছিল, তোমার ফোন আসছে, ইলেকট্রিসিটি আসছে, চলমান গাড়ি আসছে 1890 সাল, যে ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, এগুলো কিন্তু বিরাট ধাক্কা ছিল, বিরাট ধাক্কা। এখন বিরাট ধাক্কা মানে সবাই কি বাবারে মারে করছে না, বড় লোক সমাজ ওপরে, ওই যে বললাম লাভ বেলে পক, ওরা খুব সুন্দর করে হ্যাঁ আমরা আছি, ঠিক আছে। কিন্তু যাটা তার জন্যে সমাজের নিচের তলায় নিপীড়ন বা মানসিক ডিসস্যাটিসফ্যাকশন, এলিয়েনেশন, এগুলো যারা ফিল করছে, তারা এটাকে বুঝতে পারছে। সে না, এটা সর্বজন স্বীকৃত অস্থিরতা না, এটাই বলছি। এটা কিন্তু ওই সময়টা অস্থিরতা হওয়ার, এখন যদি দেখো ওই সময়টা মানে মানে সাইন্টিফিক ডিসকভারি হচ্ছে, হচ্ছে ইনভেনশন হচ্ছে, ফোন, একটা মানুষের ভয়েস, তুমি নেই, তোমার ভয়েস যাচ্ছে একটা জায়গায়। এটা তুই ভাবতে পারো, এটার কনসেপ্টটা ছিল না। আমরা বলি তাই ফোন, হ্যাঁ হ্যাঁ, ছিল না তো আগে, তোমাকে গিয়ে দেখা করলে হবে। তোমার একটা ওই তখন ফোন ছিল কি, রিসিভারটা এরকম একটা কানে একটা মুখে ধরে দম দিতে হতো ফোনে। হ্যাঁ, কিন্তু তোমার ভয়েস 5 মাইল দূরে একটা লোক, ইন্টারন্যাশনাল ঠিক আছে, 2 মাইল দূরে একটা লোক শুনতে পাচ্ছে। এটা একটা বৈপ্লবিক ব্যাপার, বাপরে বাপ। মানুষ উড়ছে। আর কদিন বাদে, হ্যাঁ, 1902 সালে প্রথম রাইট ব্রাদার্স উড়িয়েছিল, তারপরে উড়ছে এত তাড়াতাড়ি যে প্রথম বিশ্বযুদ্ধে বিরাট একটা ব্যাপারই হলো, যুদ্ধটা আলাদা, এয়ার অ্যাসল্ট, বোমা ফেলা হচ্ছে প্লেন থেকে, ভাবা যায় এটা? সেই অর্থে আজকে ইন্টারনেটও ওইরকম ভাবে আলোড়ন ফেলেছিল, কিন্তু অস্থির বলবো না, কি করব বুঝতে পারছি না টাইপের না। এআই নিয়ে আসছে, হ্যাঁ, অনেকটা হচ্ছে এখন। তাও আমি বলবো আমাদের এতটা অভ্যাস হয়ে গেছে না টেকনোলজিতে, ওই এআই কে দেখবে প্রথমে একটু ব্যাপার, তারপরে আস্তে আস্তে ওটা সয়ে যাবে। তো অনেক লোকের চাকরি যাবে, কিন্তু ওই অস্থিরতাটা ওই সময়কার মতো আর ইয়ের মতো না। ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে ওরকমও না। তখন অস্থিরতা ছিল একদম, মানে ভাবতে পারছো, দুর্ভিক্ষ ইন্ডিয়ায়, তারপর দাঙ্গা, দেশভাগ, কলোনিগুলো এই হচ্ছে, ওরে বাপরে বাপ, ওটা অস্থিরতা সবাই তখনই বুঝেছিল। আমার মনে হয় না এই আমাদের গত 30 বছরকে 100 বছর বাদে যখন বসে দেখবে, তখন অস্থিরতা বলবে, আমার মনে হয়। এখন
এর পলিটিক্যাল আন্ডার 9/11 হ্যান ত্যান টেরোরিজম, হ্যাঁ, কিন্তু একটা সাধারণ লোকের সাইকোলজিতে কি অস্থিরতা আহ, আছে, ইকোনমিক প্রবলেম টবলেম আছে, অস্থিরতা তুমি কতটা কিভাবে দেখছো তার উপর নির্ভর করছে। আচ্ছা, আর একটা বিষয়, এই পোস্ট ইমপ্রেশনিস্ট, এটা তো আমাদের এই মানে পর্বের পরে যখন আমরা পরের পর্বগুলোতে যাব আরো পরিষ্কার হবে। এইটা মানে আমি জাস্ট এখনই একটু আগ বাড়িয়ে প্রশ্নটা করে রাখছি, এইটা কি পরবর্তী সব ক্ষেত্রে সব মুভমেন্ট গুলোতে প্রভাব ফেলেছে, হ্যাঁ, নাকি এর প্রভাব মোটামুটি। মুক্ত হয়ে গেছে মানে কখনো? ইন্ডিভিজুয়াল আর্টিস্ট পোস্ট ইমপ্রেশনিজম বলে হ্যাঁ, না, না না, সেজানের একদম, দিয়ে হ্যাঁ, কিউবিজম, হ্যাঁ, গণ তুমি তো জান, হ্যাঁ। পোস্ট ইমপ্রেশনিজমের এর মানে সে অর্থে ইমপ্রেশনিজম প্রথম দরজাটা খুলেছে, রিয়েলিজম ইমপ্রেশনের দরজা খুলেছে, কিন্তু পোস্ট ইমপ্রেশনিজম তুমি যদি এক একজন আর্টিস্টকে দেখো, মানে প্রভাব সব ক্ষেত্রে নিচ্ছি বলে না। লোথ্রেক, ভ্যান গো এদের নিচ্ছি বলে, কিন্তু সেজান বা অন্যান্য যারা আছে মানে ঢুকে গেছে, কারণ এডুকেশনে ঢুকে গেছে, আর ট্রেনিং এর মধ্যে ঢুকে গেছে। আর এই সময় আরেকটা এদের, এই যাদের দেখালাম তাদের বেশ কয়েকজন কিন্তু একলের ট্রেনিং নেই ওইভাবে। তার মানে কি, আর্ট ট্রেনিং যে নিতেই হবে, সাল মানে একলের যে নিয়ম, নাহলে সালতে জায়গা, এইটা ভাঙছে। 20th সেঞ্চুরিতে এটা আমি বলেছিলাম ওই শিশু প্রাপ্তবয়স্কদের এতে, যে 20th সেঞ্চুরি যেটা করে দিয়েছে, যে আর্টিস্ট হতে গেলে আর্ট ট্রেনিং, যে তুমি চাকরি পেতে গেলে দরকার, কিন্তু আর্টিস্ট হতে গেলে আর্ট ট্রেনিং এর দরকার নেই, আর্ট কলেজে যাওয়ার দরকার নেই, এটা তো করে দিয়েছে। প্রচুর বিখ্যাত আর্টিস্ট তো আছেই 20th সেঞ্চুরি, যারা আর্ট কলেজের ডিগ্রি নেই। জ্যাকসন পোলকের ছিল না, হ্যাঁ, অনেকের। সেইটা কিন্তু তৈরি হচ্ছে ইমপ্রেশনিজম। এদের এই যে প্রান্তিকতা বার করে দিলাম, এর ছবি নেব না, এটা পশ্চিমিজম বলতেই আমার অস্বস্তি লাগে, হিস্টোরিক্যালি বলতে হয় তাই বলছি। কিন্তু এই সময়ে তুমি দেখছো তো আর্টিস্টগুলোর মধ্যে কিছু লিঙ্ক আছে এই আহ, অন্তর্মুখিতা বা এটা, কিন্তু ভীষণভাবে স্টাইল আলাদা, তাদের চিন্তা ভাবনারও অনেক তফাৎ আছে। এই সময় একটা এস্টাবলিশমেন্টের, আর্ট এস্টাবলিশমেন্টের একটা বিরাট গ্যালারি আসছে। সেখান থেকে তুমি, তোমাকে একজন ডিলার বললো আমি তোমার একটা শো দেবো, তোমার সে পাত্তাই দেবে না তোমার একলের ডিগ্রি আছে কিনা। এইটা শুরু হলো এই সময় 1880-90 দশক থেকে। আহ এবার 20th সেঞ্চুরিতে এটা তো বিস্তার লাভ করবে। সেই জন্য আর্ট, কিন্তু আর্টের কারিকুলাম তো চলেই যায়নি, আর্ট ট্রেনিং, আর্ট আর্ট কলেজ, সেখানে এই এই ধরন মানে এদের ইনফ্লুয়েন্স ব্যক্তিগত আর্টিস্ট দিয়ে হচ্ছে তখন থেকেই। এদের আমি বলবো এই ধরনের আজকে যাদের দেখালাম, তারা যে চিন্তা ভাবনা, যে স্টাইল, যে মেথড, মেটেরিয়াল, এগুলো আর্ট কলেজের কারিকুলামে সবে মানে দুম করে ঢোকেনি। এগুলো ঢুকতে লেগেছে তোমার আহ, প্রায় 20 শতকের মাঝামাঝি। তখন তার আগে যা ছিল সেটা হচ্ছে একটা গ্রুপ ভ্যান গগের প্রতি আকৃষ্ট, একটা গ্রুপ অদিল, সুরিয়ালিস্ট অদিল ভেদর প্রতি আকৃষ্ট, এরম ছিল, ইন্ডিভিজুয়াল বা গ্রুপ। বা কিন্তু কারিকুলামের মধ্যে ঢোকা, এটা সময় লেগেছে। এটা এমন নয় যে 1910-15 সালে সবাই ও রেদ, না না, পাত্তাই দিত না কেউ। পিকাসো পিকাসো কে আমি কলেজে পড়াবো কেন, হুর। কলেজের ট্রেনিং ভেঙেছে তোমার, ভাঙতে ভাঙতে আরো এর মধ্যে কনস্ট্রাকটিভিজম এসছে বা করে টোরে মিড সেঞ্চুরি। আজকের যে আর্ট কলেজের ট্রেনিং, ইউরোপিয়ান বলো, আমেরিকান বলো, তার প্রভাবে ইন্ডিয়ান বলো, আছে লিঙ্ক আছে, রয়্যাল একাডেমি বলো, এগুলো লিঙ্ক আছে, কিন্তু এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের 50-এর দশক থেকে, হেনরি মুর থেকে দাদা যাচ্ছে। আপনি হ্যাঁ বললেন, বলো। হ্যাঁ হ্যাঁ আপনি বলো। বললেন ওডিলন রেডের কাজ হলো সুরিয়ালিস্ট শিল্পীরা পছন্দ করতো। হ্যাঁ মানে ওই রেডের কাজ কি সুরিয়ালিস্ট শিল্পীদের কাজে কোনো প্রভাব ফেলেছিল? তার কারণ হ্যাঁ, দালি, ভীষণভাবে। ম্যাক্স, হ্যাঁ, হ্যাঁ, তো মানে দালি, তারপরে ম্যাক্স আর্নস্ট, তারপরে মানে এরকম অনেক শিল্পীদের কাজে এবং ভাবনা চিন্তাতেও মানে কিছুটা সাদৃশ্য দেখা যায়। হ্যাঁ, আহ কিন্তু তখন কিন্তু ওরা যখন করছে সুরিয়ালিস্টরা, তখন ফ্রয়েডের বই লেখা হয়ে গেছে এই যে সাবকনশাস এইসব নিয়ে। যখন রেদ করছে
তখন ফ্রয়েড রিসার্চ শুরু করছে। তখন তখন তো ফ্রয়েডকে ওকে চিনতই না কেউ। কিন্তু তখন এই জায়গাটাই আমার মনে একটা না, মানে এইটা আসছে। তখন লোকের অত দিশা ছিল না। সুরিয়ালিস্টরা যখন এতে নামছে, ওরা পুরো একটা থিওরিটিক্যাল ডকট্রিন নিয়ে নামছে, যদিও ফ্রয়েড পাত্তা দেয়নি এসব, কিন্তু মানে কে সুরিয়ালিস্ট, কিন্তু থিওরিটিক্যাল ডকট্রিনের ওপর দাঁড়িয়ে ওরা ভাবছে। তখন যখন রেদোর দিকে তাকাচ্ছে, ওরা ওই যে, এই তো ও তো অনেক আগেই করে রাখেছে এগুলো, না না জেনে, ওই সাবকনশিয়াসের কথা না জেনে। কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার, রেদো ভীষণভাবে প্রভাবিত করেছে সুরিয়ালিজম। ভাবো না, ওই মাকড়সা এ, কি বলবো, ওটাকে যদি তোমাকে কিচ্ছু না বলি, তুমি ধরো দেখোনি কোনোদিন, তোমাকে যদি দেখাই আজকে তুমি যেভাবে ট্রেন, আরেকজন যেভাবে ট্রেন, বলবে তো সুরিয়ালিস্ট। অথচ সুরিয়ালিস্টের 40 বছর আগে করা। হ্যাঁ, ওটা কিছুটা ওই কাফকার যে হ্যাঁ, 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 কাফকা, মেটামরফোসিস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওইটা তখন নিচি, ফ্রেডরিক নিচি বলছে গড ইজ ডেড। এগুলো তো আসছে আজকে পোস্ট মডার্নিজম দিয়ে আমরা বলছি হ্যান ত্যান। তার 100 বছর বাদে পোস্ট মডার্নিস্টরা নিচিকে নিয়েছে, তো নিচির কিছু কিছু কথা, ফ্রেডরিক নিচি, গড ইজ ডেড, এই যে ভাঙছে, এই ভাঙাটা শুধু ওই কে কিভাবে রং ছাপালো তা না, লিটারেচারে হচ্ছে, এতে হচ্ছে, লিটারেচারে তো বললাম বিরাট ব্যাপার ছিল। ভাঙছে মানে ওই যে ক্লাসিক্যাল চিন্তা ভাবনা ভাঙছে, আরেকবার ভাঙবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধগুলোর মধ্যে দিয়ে। 50-60-এর যখন কলোনিগুলো ফ্রি হচ্ছে, বিষাদ, সেইটাই পোস্ট মডার্নিজম। আমি বলবো 1850 থেকে আর্ট শুধু না, চিন্তা ভাবনা, এই মানে সায়েন্স, থিওরি অফ রিলেটিভিটি এলো, তারপরে 20 শতকের প্রথমে এসব হলো। এই এই একটা ভাঙা 50 বছর ধরে হয়েছে। আরেকটা ভাঙা, ওইরম ভাঙার সঙ্গে তুলনীয় 1950-এর দশকের পর থেকে, যেটা আমি বলবো এখনো চলছে, যেটারই প্রথম দিকটাকে বলা হয় পোস্ট মডার্ন। আমি এখনো পোস্ট মডার্ন বলবো, কিন্তু সেটা অন্য আলোচনা। পোস্ট মডার্নিজম ওইভাবে না, কিন্তু আমরা এখনো পোস্ট মডার্নিটির মধ্যেই আছি। বা মানে যাই হোক, আর এখন আমরা ওটার থেকে 60-70-এর দশকে যেভাবে দেখেছি, এখন তার থেকে ওরম ভাবে দেখলে চলবে না, ঠিক কথা। কিন্তু ওই ভাঙাটা আছে। এখন এআই কি করে আমাদের এটা দেখতে হবে, তারপরে বলতে হবে এটার কি, এটা পেরিয়ে আমরা অন্য আরেকটা ফেজে যাচ্ছি কি যাচ্ছি না, সেটা বলার জন্য আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু এখনো চলছে আমার কাছে। পোস্ট মডার্নিজম যা বলেছিল, ট্রুথ অ্যাবসলিউট না। আজকে দেখো না কি অবস্থা, সোশ্যাল মিডিয়া কত পরে এলো, সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়া তো সেটাই হচ্ছে ট্রুথ। মানে পোস্ট মডার্নিজমে বলবে, রেগে যাবে লোকে, যে পোস্ট মডার্নিজম ওটাকে সেলিব্রেট করেছিল, যে ট্রুথ অ্যাবসলিউট হওয়া উচিত না, ট্রুথ সব সময় আপেক্ষিক। আজকে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে, এটাতে তো মানুষের ক্ষতি হচ্ছে। একটা লোকেশন এলে দাঙ্গা বেঁধে গেল তাই নিয়ে, একটা এমন একটা হোয়াটসঅ্যাপে ভিডিও এলো, হ্যাঁ হচ্ছে তো। কিন্তু তার মানে এই নয় পোস্ট মডার্নিজম যেটা মানে মানে সেলিব্রেট করব কি করবো না, পোস্ট মডার্নিজমে যে সেলিব্রেট করেছে সেটাও বিতর্কিত। কিন্তু যাই হোক, জিনিসটা রিয়ালিটি। পোস্ট মডার্নিজম যেটা বলেছে, ওটা তো বলেনি যে আমরা আজ থেকে এরম করলাম, তা না, বলে এটাই আছে, এটাই এটা নিচি বলেছে তোমার 19th সেঞ্চুরির দ্বিতীয়ার্ধে। ট্রুথ তো ইয়ে আপেক্ষিক। সেইটা আজকে তুই ভাবো 150 বছর বাদে আজকে এসে আমরা তার ধাক্কাটা ফিল করছি। আজকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তার দাঙ্গা লেগে যায় তাই নিয়ে, যে হই হই করে, ওরে সত্যি সত্যি সত্যি, কার কাছে বিফ আছে বা কে, মার মার সালাদের। ফিলসফি সব সময় তোমার বাস্তবের হাত ধরে তো চলে না। ফিলসফি ওর মতো কাজ করে, অনেকটা প্যারালাল হয়, আবার এগিয়ে যায়। আবার ফিলসফি অনেক দিনের প্রজেকশন করে কথা বলে, যেটা বাস্তব ক্যাচ আপ করতে সময় লাগে, এই আর কি। তাহলে দাদা এই হ্যাঁ বলো। দাদা এই পিয়েরে পুভিস বোধহয় পুভি ওনার দশমান, নামটা। হ্যাঁ, পুভিস ও, না, পুভি, এস উচ্চারণ আচ্ছা হবে না। আচ্ছা। ওনার যে কাজগুলো মানে এই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড মানে সবই হ্যাঁ, একই রকম, একটা মসৃণ যে হ্যাঁ, জায়গাটা,
হ্যাঁ ওটা মানে কোথাও কি মানে ইন্ডিয়ান আর্ট বা এই ধরনের মুঘল মিনিয়েচার সেটা পেন্টিং বলতে এই পারবো না, ধরনের না। তবে আমার মনে হয় ওই যে কম্পোজিশনের ব্যাপারগুলো, জায়গা থেকে অনেকটা হ্যাঁ ওটা ওটা ওরাই ভাঙছে। ইন্ডিয়ান আর্টের আলাদা করে আছে বলে আমি জানি না, আমার মনে হয় না আলাদা করে আছে। হ্যাঁ, কিন্তু ওটা ওটা অন্য অন্য সূত্রেও আসতে পারে ওই উপলব্ধি। ঠিক আছে, চলো তাহলে আজকে শেষ করি।